দেখো, আগের দিন আমরা তোমাদেরকে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন পড়িয়েছিলাম। তার মানে একটা ইলেকট্রোফাইল যদি বেনজিন রিং এর সাথে দিতাম রিয়াকশন করতে, প্রথমে শেখালাম যে ইলেকট্রোফাইল বেনজিন রিং এ হাইড্রোজেনকে রিপ্লেস করে নিজে সাবস্টিটিউট হয়ে যায়। এটাকে বলা হয়েছিল মনো সাবস্টিটিউশন। কয়েকটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিয়েছিলাম, যেমন মিক্সড অ্যাসিড দিয়ে নাইট্রো গ্রুপ আসা, তারপরে বিআর প্লাস, অ্যালকাইলেশন, এরকম বহু রিয়াকশন তোমাদের দেখিয়েছি। তারপর আরো দেখালাম যে যদি বেনজিন রিং এ অলরেডি একটা গ্রুপ প্রেজেন্ট থাকে, সাপোজ বেনজিন রিং এ অলরেডি OH গ্রুপ প্রেজেন্ট আছে, এরপরেও যদি ওকে আমরা মিক্সড অ্যাসিড দিতাম, তাহলে এবার NO2 প্লাস সাবস্টিটিউট হতো। সেক্ষেত্রে বলেছিলাম যে ও ডিরেক্ট করবে যে ইলেকট্রোফাইলটা কোথায় আসবে। যাদের কাছে লোন পেয়ার থাকে, যারা প্লাস আর এফেক্ট শো করে, তাদেরকে বলা হয়েছিল যে এরা ইলেকট্রোফাইলকে অর্থ এবং প্যারা এই দুটো পজিশনে আনবে। তাই OH কে আমরা বলেছিলাম যে অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ। এরকম শুধু OH না, OH এর সাথে NH2, তারপর Cl, তারপর যে কোনো রকমের অ্যালকাইল গ্রুপ, এরা সবাই, বা আরো উদাহরণ দিতে পারি OCH3, এই গ্রুপগুলো সবাই যারা যারা প্লাস আই বা প্লাস আর শো করে, তারা সবাই অর্থপ্যারা ডিরেক্টিং হয়। আবার এরকম দেখিয়েছিলাম যে বেনজিন রিং এর ওপরে নাইট্রো গ্রুপ থাকে, নাইট্রো বা CN হতে পারে, COOH হতে পারে, যারা রিং থেকে ইলেকট্রনকে উইথড্র করে, অর্থাৎ যারা -R বা -I এই এফেক্ট গুলো দেখায়, তারা ইলেকট্রন ডেন্সিটি ডিক্রিজ করে, উল্টো ডিক্রিজ করে অর্থ এবং প্যারা পজিশনে। তো উল্টো করে বলেছিলাম, তাহলে ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে মেটাতে, ওই জন্য ইলেকট্রোফাইলরা মেটা পজিশনে সাবস্টিটিউট করে, ওই জন্য এদেরকে বলা হয়েছিল মেটা ডিরেক্টিং। এগুলোকে বলেছিলাম আমরা ডাই সাবস্টিটিউশন। আচ্ছা, একটা ডাই সাবস্টিটিউশনের ছোট্ট প্রবলেম তোমাদেরকে দিই করতে আমি, মানে কিরকম প্রবলেম আসতে পারে দেখো। ধরা যায় এই প্রবলেমটা তো বহুবার এসেছিল পরীক্ষায়, দেখে নাও প্রবলেমটা। তারপরে আমি ট্রাই সাবস্টিটিউশনে যাচ্ছি। হ্যাঁ, দেখবে দেখবে এই প্রবলেমটা তোমাদের প্রবলেম শিটে থাকা উচিত। এর মধ্যে আমি বিআর আর BR2 আর Fe দিলাম। তো এটা নিয়ে অত মাথা ব্যথা নেই, তোমরা জানো যে এটা দেয়া মানে একটা ইলেকট্রোফাইল Br প্লাস ও জেনারেট হবে, ও জেনারেট হয়ে সাবস্টিটিউশন করবে। এখন আমার প্রথম প্রশ্ন, আমি যদি রিয়াকশনটাকে মনো সাবস্টিটিউশন করতে চাই, মানে একবারই চাই সাবস্টিটিউশন হোক, মানে Br প্লাস একবারই আসবে। এখানে বেনজিন রিং দুটো আছে সিস্টেমে, এই একটা রিং, এটাকে রিং নম্বর A দিলাম, এটাকে রিং নম্বর B দিলাম। এবার তোমাদের কাছে প্রশ্ন আমার, Br প্লাস A রিং এ সাবস্টিটিউট হবে নাকি B রিংতে সাবস্টিটিউট হবে? চলো অ্যান্সার করো। প্রথম প্রশ্ন, যে Br প্লাস রিং A তে আসবে নাকি রিং B তে আসবে, চলো বলো, গেস করো। হ্যাঁ, একটা ডিসকাশন, যে যা পারো বলো। Br প্লাস কোন রিংতে আসবে, A নম্বরে আসবে নাকি B নম্বরে আসবে? তন্ময় বলছে A নম্বরে আসবে। ওকে, অভিজাত বলছে A, স্বয়ং A, হৃদয় B, রৌনক B। আচ্ছা, রৌনক A। আচ্ছা, যারা বলছো A রিং, প্রথম উত্তর আমি তন্ময়ের কাছ থেকে পেলাম। তন্ময়, তুমি আমাকে বলো A রিংতে Br প্লাস কেন আসবে, রিং A তে কেন আসবে? মাইক্রোফোন অন করো, অন করে বলো A রিংটা কেন আসবে। আর এনএইচ হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, বলো আরেকবার। আচ্ছা, আমি একটা এনএইচ গ্রুপ। হ্যাঁ, আচ্ছা ছেড়ে দাও, আমি বলছি, শোনো, কথা শোনা যায় না তোমাদের। দেখো কি যুক্তিটা এরকম দেবো আমরা, এখানে ফ্যাক্টরটা এরকম, বি রিং, তার সাথে যুক্ত সি ডাবল বন্ডেড ও, এই সি ডাবল বন্ডেড ও কে আমি এখানে দুজনের এক্সপ্লানেশন দেখলাম, এক্সপ্লানেশন কারেক্ট। সিও এ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর NH এর কাছে যেহেতু লোন পেয়ার আছে, A প্লাস আর এফেক্ট শো করে, আর A দেখাচ্ছিল -R। তোমরা সবসময় মাথায় রাখবে
যারা মাইনাস আর দেখায় তারা কিন্তু বেনজিন রিং থেকে ইলেকট্রনকে উইথড্র করে, অর্থাৎ এই রিংটাতে ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দেয়। আমরা এই রিংটাকে বলবো ডিঅ্যাক্টিভেটেড। এই লাইনটা ভালো করে বোঝো, যে রিং এর সাথে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত থাকে সেই রিংটাকে বলা হয় ডিঅ্যাক্টিভেটেড রিং। কেন? এখানে ইলেকট্রন ডেন্সিটি কমে যায়। আর এই রিং এর সাথে এনএইচ যুক্ত, যার কাছে লোন পেয়ার আছে, লোন পেয়ার রেজোনেন্স করে, লাসার এফেক্ট শো করে। এই রিংটে ইলেকট্রন ডেন্সিটি বাড়ে, এই রিংটাকে বলা হয় অ্যাক্টিভেটেড। তার মানে এই রিংটা অ্যাক্টিভ হয়ে যায় টুয়ার্ডস ইলেকট্রোফাইল। আর বিআর প্লাস যেহেতু ইলেকট্রোফাইল, তাই ও যে রিং অ্যাক্টিভেটেড সেই রিংয়ে গিয়ে সাবস্টিটিউট হবে, ওই জন্য আমরা এখানে সাবস্টিটিউট করব। তাহলে প্রথম প্রশ্নের উত্তর পাওয়া গেল যে বিআর প্লাস এ রিংতে সাবস্টিটিউট হবে। এবার দ্বিতীয় প্রশ্ন, এ রিংতে অনেক জায়গা আছে, কিরকম আমি পজিশন গুলো মেনশন করি। সাপোজ 1 2 3 4 5, এই যে 5টা পজিশন লিখে দিলাম। বলতো বিআর প্লাস যদি একবারই আসে, একটাই আসে, তাহলে এবার 1 2 3 4 5 ওর মধ্যে ও কোন পজিশনে আসবে? চলো অ্যান্সার করো। তন্ময় বলেছে 1 and 3। ওকে তন্ময়, বাকিরা বলুক। যদিও আমার এখানে নাম্বারিং করাটা গন্ডগোল হলো, আমাকে এই কার্বনটাকে 1 দিতে হতো। হ্যাঁ, রিতা সবাই উত্তর করেছে সঠিক। যেহেতু এরা ইলেকট্রনকে দেয়, এরা অর্থ প্যারা ডিরেক্টলি হয়। তাহলে আমি অর্থ পজিশনকে মেনশন করি, এটা অর্থ, এটা অর্থ, আর এটা প্যারা। আমরা বিআরকে অর্থ এবং প্যারা এই পজিশনে আনবো। আমি যেহেতু বলেছি একবারই আনবো, এবার স্পেসিফিক যদি বলতে হয় অর্থতে না প্যারাতে আনবো, তাহলে অ্যান্সার তোমরা বলবে প্যারাতে আনবো। কেননা অর্থতে দেখো কত বড় একটা গ্রুপ যুক্ত, এর সাইজ বড়, একে বলি বাল্কি গ্রুপ। বাল্কি গ্রুপ থাকার জন্য অর্থ পজিশনটাকে প্রেফার না করে ওরা প্যারাকে প্রেফার করে। তাহলে মোটামুটি এটা পুরো উত্তর তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে আমরা ব্রোমিনকে এই প্যারা পজিশনে জুড়ে দেব, এটা হবে অ্যান্সার। সব ঠিক লিখেছো। স্টেরিক হিন্ড্রান্সের জন্য অর্থতে না এসে ওরা প্যারাতে আসবে। সেম প্রবলেম আমি আরেকটা তোমাদেরকে করতে দিই, আমার ধারণা এটা সবার ক্লিয়ার হয়েছে। আরেকটা প্রবলেম, একটু কমপ্লিকেটেড হবে প্রবলেমটা, তাও দেখো। এই একটা, আমি দুটো বেনজিন রিংকে ফিউজড করলাম। এই ডাবল বন্ডেড ও, আচ্ছা এই জায়গাটা এনএইচ আছে, হ্যাঁ এই জায়গাটা এনএইচ, এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল। এই হলো আমার কম্পাউন্ড। এর মধ্যেও আমি ওটাই দিলাম, Br2 আর Fe। আমার প্রশ্ন, আমি পজিশন গুলোকে মেনশন করে দিই, তোমরা আমাকে বলবে যে Br আসবে কোথায় আসবে। 1 2 3 4 5 6 7, চলো এটাকে 8 করলাম। চলো Br আসবে একটাই। তোমাদেরকে বলতে হবে এই নাম্বারটি যে করেছি 1 2 3 4 করে 8 পর্যন্ত, 8টা দরকার নেই আমার, 7 পর্যন্ত। কোন পজিশনে Br আসবে? চলো অ্যান্সার করো, কোন পজিশনে Br আসবে? আনসার, Br কোন পজিশনে আসবে? 1 and 3। ওকে, তন্ময় একটা উত্তর করেছে, অভিজাত উত্তর করেছে, গৌরব, রিটার্ন। ওকে, রৌনক এতগুলো নয়, শুধু একটা পজিশন বলো যে পজিশনে Br আসবে, একটাই পজিশন। আমি একজনের উত্তর সঠিক পেয়ে গেছি, দুজনের উত্তর সঠিক পেয়েছি। দেখো বাকিরা অ্যান্সার করো। হুম, ঠিক, সৌভিক ঠিক দিয়েছে, তন্ময় ঠিক, স্বয়ং ঠিক। দেখো উত্তর সবার ঠিক। আমি আবারও যদি এখানে ওই মেজর মাইনর বুঝি, মানে রিং কোনটা অ্যাক্টিভেটেড কোনটা ডিঅ্যাক্টিভেটেড, তাহলে কি বলবো? এনএইচ যে রিং এর সাথে ডিরেক্টলি যুক্ত, নাইট্রোজেনের কাছে তো লোন পেয়ার আছে। আগেরটারই এটা একটু আপডেটেড ভার্সন। ব্যাপারটা এরকম, নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে ও এই রিং এর সাথে ডিরেক্ট যুক্ত, সাপোজ এ রিং বি রিং, তাহলে এ রিং কে বলবো অ্যাক্টিভেটেড আর বি রিং কে বলবো ডিঅ্যাক্টিভেটেড। ডিঅ্যাক্টিভেটেড রিং এ সাবস্টিটিউশন হবে না, কারণ এখান থেকে আমরা ইলেকট্রোফাইল জেনারেট করলাম। এবার এ নম্বর রিং এ এসো, অর্থ প্যারা কোনটা? এই পজিশনটা অর্থ, এই পজিশনটা প্যারা। এখন অর্থ পজিশনে অলরেডি একটা মিথাইল সাবস্টিটিউশন আছেই, এখানে আর সাবস্টিটিউশন কি করে হবে? অলরেডি মিথাইল আছে, এখানে সাবস্টিটিউশনে কোনো জায়গা নেই, জায়গা একমাত্র
3, তাই আমরা এই 3 নম্বরে ব্রোমিন জুড়বো, এটাই হবে অ্যান্সার। এই দেখো তো বোঝা গেছে কিনা? ও খেয়াল করনি, সব খেয়াল করতে হবে কিন্তু, কারণ 1 নম্বরে অলরেডি আমার মিথাইল সাবস্টিটিউশন আছে। আমি মিথাইলকে রিপ্লেস করতে পারি না, ওই জন্য অনলি 3 এর সাবস্টিটিউশন হবে। 3 নম্বরটা এখানে ফাঁকা আছে, হাইড্রোজেনটা ইজিলি সরে যাবে, তার জায়গায় দিয়ে আসবে। তো ডাই সাবস্টিটিউশনে এই যে এইরকম প্রবলেম কিন্তু আসতে পারে ঘুরে ফিরে। তোমরা কি পারবে এরকম প্রবলেম আসলে এখন থেকে? হ্যাঁ তন্ময়, তোমার উত্তর আমি পেয়েছিলাম, ঠিক। যে এবার আমরা চলে যাই তাহলে ট্রাই সাবস্টিটিউশন। দেখো ট্রাই সাবস্টিটিউশনে যাবো এবার। কিরকম ট্রাই সাবস্টিটিউশন? ট্রাই সাবস্টিটিউশন সহজ, একটু বুঝলেই হবে। আচ্ছা সাপোজ এই জায়গাতে আমার আছে NO2, এখানে NO2 দিলাম, আর এখানে আমি OH দিলাম। এটা একটা অপশন, আমি 3টে অপশন নিয়ে ডিসকাস করব। এখানে NO2, এখানে NO2, এখানে OH, আর আরেকটা সাবস্টিটিউশন, এখানে OH আর এখানে NO2। প্রথম এই সিস্টেমটাতে আসি। আমি এখানে একটা ইলেকট্রোফাইলকে সাবস্টিটিউট করতে চাই, ও কোথায় যাবে? তার মানে আমি ট্রাই সাবস্টিটিউশন কেন বললাম? দুজন অলরেডি প্রেজেন্ট, আরেকজনকে আমি আনতে চাই, তাকে আমি কোথায় আনবো? তোমরা এটা কিভাবে ফলো করবে দেখো। OH কে লক্ষ্য করো, OH কোন ডিরেক্টিং? আমরা জানি OH অর্থ প্যারা ডিরেক্টিং, কারণ ও যেহেতু রেজোনেন্স করে। এবার ওর রেসপেক্টে অর্থ প্যারা কোনটা আইডেন্টিফাই করব। ওর রেসপেক্টে সবসময় ওর পাশেরটাই অর্থ হয়, তাহলে এর রেসপেক্টে এটা অর্থ, এটা অর্থ, আর ওর রেসপেক্টে এটা হলো প্যারা। ক্লিয়ার তোমাদের? এবার নাইট্রো, বলতো নাইট্রো কোন ডিরেক্টিং? শুধু যদি একা একা নাইট্রোর কথা ভাবি, নাইট্রো কোন ডিরেক্টিং? অর্থ প্যারা নাকি মেটা? চলো অ্যান্সার করো। চলো সবাই বলেছে নাইট্রো মেটা, তাহলে নাইট্রো রেসপেক্টে কোনটা মেটা সেটা খুঁজি। নাইট্রো রেসপেক্টে মেটা কোনটা হয়? একটা বাদ দিয়ে মেটা হয়, তাহলে ওর রেসপেক্টে একটা বাদ দিয়ে নাইট্রো রেসপেক্টে এটা মেটা, নাইট্রো রেসপেক্টে এটা মেটা। তার মানে তুমি লক্ষ্য করো দুজনেরই পয়েন্ট অফ ইন্টারেস্টটা সেম। ওই চাইছে সাবস্টিটিউশন এখানে হোক বা এখানে হোক, এখানে তো হতেই পারে না কারণ অলরেডি একজন আছে। নাইট্রো গ্রুপও চাইছে সাবস্টিটিউশন এখানে হোক বা এখানে হোক, তার মানে এটাকে বলবো এটা ইজিয়েস্ট কেস। এখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট সেম, দুজনই চায় একই জায়গায় সাবস্টিটিউট হোক, তার মানে সাবস্টিটিউশন আইদার এখানে হবে বা এখানে হবে, দুজনের মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, দুজন একই জায়গায় চাইছে সাবস্টিটিউশন হোক। বা দেখো তো এই কথাটা বুঝতে পারলে কিনা? আমি কথাটা কি বললাম এখানে, যে দুজনই চাইছে সাবস্টিটিউশনটা একই জায়গায় হোক, এটা তোমরা বুঝতে পারলে? এইবার তোমাকে বুঝতে হবে তাহলে আমার তো এবার দুটো জায়গা আছে, এখানে নাকি এখানে। সেটা কি করে বুঝবো? সেটা বুঝবো স্টেরিক হিন্ড্রান্স দেখে। কিরকম দেখো, এই জায়গায় যদি আসে, তার পাশেই কিন্তু একটা গ্রুপ অলরেডি প্রেজেন্ট, আর এখানে ডিরেক্টলি পাশে কার্বনে কোনো গ্রুপ নেই, তার মানে এই পজিশনটা স্টেরিক্যালি ফেভার্ড পজিশন, তার মানে লেস স্টেরিক্যালি হিন্ডার্ড এই জায়গাটা। অর্থাৎ আমি ইলেকট্রোফাইলকে এই জায়গাটাতেই জুড়বো, এই জায়গাটাতে না জুড়ে, কারণ এখানে স্টেরিক হিন্ড্রান্স খানিকটা কম থাকবে। বলো বোঝা গেছে কিনা? তবে হ্যাঁ এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি? যদি মনে করো এমন কোন গ্রুপ সাবস্টিটিউট হলো যে OH এর সাথে হাইড্রোজেন বন্ড করতে পারবে, যদি এরকম কেস আসে, বা গৌরব কথাটা মাত্র উল্লেখ করলো, তখন কিন্তু এই জায়গাটাতে দেব। তার মানে তোমাদের লক্ষ্য রাখতে হবে ইলেকট্রোফাইলটা কে। সে যদি OH এর সাথে হাইড্রোজেন বন্ডিং করে তবে এখানে দেব, আর যদি হাইড্রোজেন বন্ডিং না করে তবে এখানে দেব। আমরা জেনারেলি কমন ট্রেন্ডটা বলছি, হাইড্রোজেন বন্ডিংটা এক্সেপশনাল কেস। তো আমি কমন ট্রেন্ডে ওই জন্য আমি এই পজিশনটাকে প্রেফার করব। তোমরা নোট করে রাখো, আমি ইলেকট্রোফাইল এই পজিশনেই দেব যদি না হাইড্রোজেন বন্ডিং হয়। হাইড্রোজেন বন্ডিং হলে এখানে দেব। ব্যাস, এই হচ্ছে তোমার ট্রাই সাবস্টিটিউশনের গল্প। এটা কেস 1 ছিল। এবার কেস 2 তে যাব। আগে বলো কেস 1 তোমাদের ক্লিয়ার কিনা? কেস 1 ক্লিয়ার তোমাদের? ক্লিয়ার। এবার চলো কেস 2 তে আসি। ওকে, কেস 2 তেও তোমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজবে। ফার্স্ট পয়েন্ট অফ ইন্টারেস্ট কেমন? ওইচের রেসপেক্টে অর্থ প্যারা খুঁজবো।
এটা অর্থ, এটা অর্থ, এটা প্যারা। ওকে, ওর রেসপেক্টে খুঁজবো মেটা, ওর রেসপেক্টে মেটা। মেটা মানে কি একটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে এটা মেটা, আর এটা বাদ দিয়ে এটা মেটা, কিন্তু এখানে আসতে পারে না। তার মানে এবার কিন্তু কনফ্লিক্ট আছে। কিরকম কনফ্লিকশন আছে? ও চাইছে মেটাতে আসুক, ও চাইছে অর্থ প্যারাতে আসুক। তার মানে জায়গা দুজন আলাদা আলাদা জায়গায় সিলেক্ট করতে চাইছে। সেক্ষেত্রে তোমরা বলি কি করবে, মাথায় রাখো NO2 মতো যারা যারা ইলেকট্রনকে উইথড্র করে, এরা কিন্তু কখনো অ্যাক্টিভেশন করে না, রিংকে অ্যাক্টিভ করে না, এরা রিংকে অলওয়েজ করে ডিঅ্যাক্টিভ। আর যারা ইলেকট্রনকে ডোনেট করে, যারা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তারা রিংকে অ্যাক্টিভ করে। কথাটা ভালো করে বুঝে নাও। তার মানে আমরা দুজনের যদি পয়েন্ট অফ ইন্টারেস্ট সেম না হয়, প্রায়োরিটি দেব সবসময় ইলেকট্রন ডোনেটিং গ্রুপকে, যেহেতু এরা ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে। তার মানে OH প্রায়োরিটি পাবে ওভার NO2, অলওয়েজ এটা ট্রু। কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের থেকে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যারা, তারা বেশি প্রায়োরিটি পায়, কারণ তারা ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে। তাহলে আমি নাইট্রো রেসপেক্টে যে মেটা, এটাকে আগে ভাগেই বাতিল করে দিলাম। এই পজিশন প্রেফার করবে না, প্রায়োরিটি পাবে OH। OH যা ডিরেক্ট করবে ইলেকট্রোফাইল সেখানেই আসবে, কারণ ও যেহেতু ইলেকট্রন রিচ সেন্টার তৈরি করে, আর ও ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার তৈরি করে। এই জন্য নাইট্রোকে প্রায়োরিটি দিলাম না। এবার তোমার কাছে আছে তিনটে পজিশন, তার মধ্যে এই পজিশনটাকে আমরা বাতিল করলাম। কেন বাতিল করলাম? কারণ এর দুদিকে দুটো গ্রুপ আছে, স্টেরিক হিন্ড্রান্স এখানে অনেকটাই বেশি, ওই জন্য এই গ্রুপটাকে আমরা বাদ দিলাম। পড়ে থাকলো এই গ্রুপ, এই পজিশন বা এই পজিশন। এখন তোমাকে দেখতে হবে এখানে এই স্টেরিক হিন্ড্রান্সের গল্পই দেখতে হবে। প্যারা পজিশন, এই পজিশনে দেখো পাশে একটা বড় গ্রুপ যুক্ত, নাইট্রো কিন্তু আকারে অনেকটাই বড়, তুলনামূলকভাবে OH আকারে ছোট। তো আমি ওই জন্য OH-টাকে লেস স্টেরিক্যালি হিন্ডার ধরে এই পজিশনটাতেই সাবস্টিটিউশনটা করব, এই পজিশনটাতে না করে। তার মানে এইটাতে সাবস্টিটিউশন হবে, স্বয়ং লিখেছে এটা। তার মানে সেকেন্ড কেসটা একটু কমপ্লিকেটেড ছিল। এখানে অনেক কিছু ভাবার ছিল, যে আমি কেন মেটাটাকে বাতিল করলাম, তারপরে অর্থ দুটো প্যারা একটা, এই অর্থকে বাতিল করলাম, তারপরে প্যারাকে বাতিল করে এই অর্থতে সাবস্টিটিউশন করলাম। এই গেল তোমার এই কেস টু। কেস টু দেখো বোঝা গেছে কিনা? কেস টু বোঝা গেলে আমি থার্ড কেসে যাব। সবাই রেসপন্স করবে, হ্যাঁ, কেস টু বুঝতে পারলে কিনা। ওকে, ক্লিয়ার। চলো এবার চলে যাব আমি কেস থ্রিতে। কেস থ্রিতে এসো। আচ্ছা, কেস থ্রিটা তোমরা একটু ট্রাই করো, আমি পজিশন মার্ক করি আগে। ওর রেসপেক্টে এটা অর্থ, এটা অর্থ, আর এটা প্যারা। প্যারাতে লেখার দরকার নেই, প্যারা অলরেডি ব্লকড। আর ওর রেসপেক্টে এটা মেটা, এটা মেটা। চলো অ্যান্সার করো কোথায় যাবে। এটা সব থেকে সিম্পলেস্ট কেস ছিল। কেন সিম্পলেস্ট কেস? এটাতে পয়েন্ট অফ ইন্টারেস্ট সেম। এও চায় এখানে করতে, এখানে করতে, ও চায় এখানে বা এখানে, আর এখানে প্যারার কোনো গল্প নেই। এবার তুমি এখানে করো, চায় এখানে করো, দুটো একই কথা, ঠিক কিনা বলো? এখানে দুটোই সেম পজিশন, তাহলে এখানে আমরা যে কোনো একদিকে করতে পারি, এখানে আর কোনো ব্যতিক্রম নেই। তাহলে এটা আশা করি তোমাদের ক্লিয়ার হলো, আমি এটা ছেড়ে দিলাম এবার। ঠিক। অভিজিৎ 15টা কি বললে আমি বুঝতে পারলাম না, 15 কি? আচ্ছা ঠিক আছে, চলো। আমি 15 লেখাটা বুঝতে পারলাম না, মানেটা কি? ও 15 পজিশন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে শোনো, আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন কিন্তু শেষ করলাম আমরা। আমি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উপর একদিন তো শুধু অ্যারোমেটিসিটির প্রবলেম পাঠিয়েছিলাম, তো আজকে রিয়াকশন গুলো প্রবলেম পাঠাবো। হ্যাঁ, এটা শেষ না হলে পাঠাতে পারছেন না কেন তোমরা? না পারলে পরে টেনশনে পড়ে যাবে। এখন আমি যে থিওরি পার্টটা করব, সেটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন করব আমরা এখন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আমরা অ্যারোমেটিক করে ফেলেছি, আজকে আমরা অ্যালিফ্যাটিক করব। অ্যালিফ্যাটিক কিন্তু অ্যারোমেটিকের মতো অত ইজি হবে না, অ্যালিফ্যাটিকে অনেক বেশি রিয়াকশন আছে। পিয়ালি অ্যারোমেটিসিটি একটা প্রবলেম পাঠিয়েছিলে, ঠিক আছে পিয়ালি, দেখো ওটা এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে, আমি করছি। তারপরে অসুবিধা থাকে আমি দেখবো আবার।
আমি অ্যালিফ্যাটিক শুরু করি। হাইড্রোকার্বনটা তাড়াতাড়ি স্কিপ করতে শেষ করতে চাইছি। আজকে অ্যালিফ্যাটিকের যদি একটা ক্লাস নিই, আরেকটা ক্লাস নিলে অ্যালিফ্যাটিক শেষ হবে, তাহলে অর্গানিক কমপ্লিট, তাহলে 11 এর সিলেবাস মোটামুটি শেষ। শুধু এরপরে ইনঅর্গানিকটা দেখবো আর এদিকে পরীক্ষা নেব। চলো স্টার্ট করি এবার অ্যালিফ্যাটিক। অ্যালিফ্যাটিকে প্রথম আমরা স্টার্ট করব অ্যালকেন দিয়ে। অ্যালকেন দিয়ে ফার্স্ট স্টার্ট করব। তো তোমাদের একটু বেসিক আইডিয়া দিই যে আমরা এই যে অ্যালকেন বললাম কাদেরকে বললাম। আমরা তো হাইড্রোকার্বন পড়ছি, হাইড্রোকার্বন মানে কার্বন এবং হাইড্রোজেনের কম্পাউন্ড গুলোকে বলি হাইড্রোকার্বনস। এখন হাইড্রোকার্বন তিন রকমের হয়, বুঝলে? একটা হয় এরকম যেখানে কার্বন কার্বন যতই বন্ড থাক, কোনো কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড নেই, মানে কোথাও কোনো পাই বন্ড নেই, সবাই সিগমা বন্ডে, ওদেরকে আমরা বলি অ্যালকেন। এটা আমরা আগেও বলেছিলাম, তন্ময় বলেছে যারা সিএন সি কোন ফর্মুলা ফলো করছো, এন সিএন H2n+2। হ্যাঁ, ও বলছে যে হাইড্রোকার্বন মানে যারা অ্যালকেন তারা এই জেনারেল ফর্মুলা ফলো করে। এটা তোমরা জানো যে তোমরা দেখবে C2H6 যদি বলো, C3H8 যদি বলো, এরা এই ফর্মুলা ফলো করে। কার্বন যে কটা থাকে, হাইড্রোজেন তার 2n+2 এই ফর্মেই থাকে। হ্যাঁ, প্যারাফিনস বলে, এরা অ্যালকেন। এবার যদি দেখা যায় যে কার্বন কার্বনের মধ্যে অ্যাটলিস্ট কোথাও একটা না একটা পাই বন্ড আছে, তখন তাদেরকে আমরা বলি অ্যালকিন। আর যদি এরকম ভাবে ট্রিপল বন্ড থাকে, তখন তাদেরকে বলি অ্যালকাইন। এটা তোমরা জানো। আমি আজকে শুধুমাত্র অ্যালকেন নিয়ে স্টাডি করব। অ্যালকেনদের কি পড়বো? ফার্স্ট পড়বো এদের প্রিপারেশন। তাহলে হেডিং করো অ্যালকেন প্রিপারেশন। আচ্ছা, অ্যালকেন প্রিপারেশন কিরকম? অ্যালকেন প্রিপারেশনের অনেকগুলো প্রসেস আছে, ধরে ধরে প্রসেসগুলো ডিসকাস করি। চলো, ফার্স্ট প্রসেস লেখো ভার্জ রিয়াকশন। খুব ইম্পর্টেন্ট, WURTZ, ভার্জ রিয়াকশন। চলো সবাই হেডিং করো ভার্জ রিয়াকশন। আচ্ছা, কি ভার্জ রিয়াকশন? দেখো, এটা কিন্তু একটা নেম রিয়াকশন, একজনের নামে রিয়াকশনটার নাম দেওয়া হয়েছে ভার্জ। কি হয়, আমরা এখানে যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড নিই। অ্যালকাইল হ্যালাইড মানে কি? সাপোজ এই কম্পাউন্ডটা দেখো, এর নাম মিথাইল ক্লোরাইড। এটা কিভাবে তৈরি হয় সেটাও আমরা পরে দেখে দেব। এটা কি হয়েছে অ্যাকচুয়ালি, ছিল মিথেন। মিথেনের যে চারখানা হাইড্রোজেন ছিল, এই চারখানা হাইড্রোজেনের মধ্যে একখানা হাইড্রোজেন যদি হ্যালোজেন দিয়ে রিপ্লেস হয়, তবে যেটা তৈরি হয় সেটা মিথাইল ক্লোরাইড। নেসেসারি না মিথাইল ক্লোরাইডই নিতে হয়, আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা নিই। ইথাইল ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইড, অনেক কিছু নিতে পারি। এখানে নিলাম মিথাইল ক্লোরাইড। তার সাথে আমরা নিই সোডিয়াম ইথার। অনেক সময় এই ইথারটাকে স্পেসিফিক ডাইথাইল ইথার লেখা থাকে, মানে এরকমও লেখা থাকতে পারে, C2H5O আবার C2H5। এই জিনিসটাই আমি এখানে ইথার ফর্মে লিখলাম, সোডিয়াম ইথার। রিয়াকশনটাকে আমরা 1:1 এই রেশিওতে রিয়াকশনটা করি। কি হয় এতে দেখো, আমরা এইভাবে লিখবো, এই মিথাইল ক্লোরাইড লিখলাম একটা, আমরা দুটো সোডিয়ামকে লিখলাম, আরেকটা ইথাইল ক্লোরাইডকে ইচ্ছে করে উল্টে লিখলাম। হ্যাঁ, যেটা ঠিক। কি হয়, 2 মোলস NaCl বেরিয়ে যায়, এই যে এইভাবে 2 মোলস NaCl বেরিয়ে যায়। তোমরা এইভাবে Na দুটো আর দুটো ক্লোরিন মিলে 2 মোল NaCl কে বের করে দাও। তাহলে কি দাঁড়াবে, এই কার্বনের ক্লোরিন বেরিয়ে গেল মানে একটা ভ্যালেন্সি ফ্রি, এই কার্বনের একটা ভ্যালেন্সি ফ্রি। তখন এরা এরা নিজেরা কম্বাইন করে, কম্বাইন করলেই তৈরি করে দেয় CH3CH3, এর নাম ইথেন। ওকে, তো এইভাবে দেখো, ছিল কি, ছিল অ্যালকাইল হ্যালাইড, আমরা সেখান থেকে পেয়ে গেলাম ইথেন। এই রিয়াকশনটার নাম ভার্জ রিয়াকশন। ইথেন একটা অ্যালকেন। তো অ্যালকেন প্রিপারেশনে যেটা প্রথম রিয়াকশন সেটা ভার্জ রিয়াকশন। এখন তোমরা আরেকটা এক্সাম্পল দিই, চটপট বলবে, আমি পরের পেজে যাই। সাপোজ এবার আমি করলাম কি, ইথাইল ক্লোরাইড নিলাম, মিথাইল না নিয়ে ইথাইল ক্লোরাইড, এর মধ্যে একই রকম ভাবে দুখানা সোডিয়াম, আরেকটা ইথাইল ক্লোরাইড উল্টে লিখলাম। তোমরা লক্ষ্য করবে আমি রিয়াকশনটা 1:1 এই কারণে বলেছি, এটা 2 মোল নিয়েছিলাম, এটাও 2 মোল নিয়েছিলাম, তাই রিয়াকশনটা রেশিও 1:1।
তোমরা যদি একই রকম প্রসেসে আগের বার যেমন NaCl বের করেছিলাম, এবার 2 মোলস NaCl বের করো। হ্যাঁ অনিমেষ, না অনিমেষ এটা নয়, দুটো দুটো, টোটাল 4টে কার্বন স্বর্ণদীপ বলেছে। C4H10, গুড। আমরা এখান থেকে যেটা পাবো CH3 CH2 আবার CH2 CH3, আমরা পেলাম বিউটেন। ঠিক, বিউটেন পেলাম আমরা। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমি যখন 1 কার্বনের হ্যালাইড নিলাম তখন আমি 2 কার্বনের অ্যালকেন পেলাম, যখন আমি 2 কার্বনের হ্যালাইড নিলাম তখন আমি 4 কার্বনের অ্যালকেন পেলাম। তার মানে ভার্জ রিঅ্যাকশনের স্পেশালিটি কি জানো? স্পেশালিটি ও সবসময় ইভেন নাম্বার অ্যালকেন দেয়, কখনো তুমি অড নাম্বার অ্যালকেন ভার্জ রিঅ্যাকশনে পাবে না। এই পয়েন্টটা নোট করে রাখো। এটা ভার্জের একটা ড্রব্যাকসও বটে। কেন ড্রব্যাকস সেটা আমি একটু পরে বলছি। তাহলে আপাতত নোট করো যে ভার্জ রিঅ্যাকশনে আমরা কখনোই অড নাম্বার অ্যালকেন পাই না, সবসময় পাই ইভেন নাম্বার অ্যালকেন। এটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের? এবার একটা প্রবলেম তোমাদেরকে করতে দেবো আমি। কিরকম? সাপোজ আমি এবার এই কম্পাউন্ডটা লিখলাম CH3CH, ক্লোরিনটা মাঝখানে দিলাম CH3, ওকে। এর মধ্যে সোডিয়াম দিলাম, সোডিয়াম ইথার। একই রকম ভাবে তোমরা লিখে লিখে করো, এটা 2 মোলস নাও, এটা 2 মোলস নাও, নিয়ে রিয়াকশনটা করে ফেলো। করে যেটা প্রোডাক্ট তার আইইউপিএসি নেম বলো। আমার প্রশ্নটা বোঝো, যেটা প্রোডাক্ট তার আইইউপিএসি বলো, আমি বুঝে যাবো যে প্রোডাক্টটা তোমরা ঠিক না ভুল লিখেছো। চলো অ্যান্সার করো, 1 মিনিট সময় দিলাম। না তন্ময়, ঠিক হেক্সেন বললে আমি বুঝবো না, নর্মাল হেক্সেন না, কিন্তু ভালো করে বুঝে শুনে করো। সম্বোধি C6H14 বললে এটা কিন্তু বোঝা সমস্যা যে কি হচ্ছে। আমি ওই জন্য ইউপ্যাক বলেছি, ইউপ্যাক বলো, আমি ইজিলি বুঝবো যে কি প্রোডাক্ট হলো। সামনাসামনি গুলো তো আমি তোমাদের খাতায় দেখে নিতাম, তোমরা পারলে কিনা। হ্যাঁ পিয়ালি, ঠিক, ভেরি গুড পিয়ালি, পিয়ালি হয়েছে। না অনিমেষ, এন হেক্সেন না, না প্রোপেন নয়। স্বর্ণদীপ, স্বর্ণদীপ ঠিক, আমি দুজনের উত্তর ঠিক পেয়েছি। আচ্ছা দেখো আমি একটু হিন্ট দিই, যারা এন হেক্সেন বলেছো, না আইসোপ্রোপেন নয়। দেখো আমি একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। যদি এই কম্পাউন্ডটা, আচ্ছা এই কম্পাউন্ডটা দিয়েই করি, আমি এটাকে ভেঙে ভেঙে লিখছি। CH3CH, এখানে ক্লোরিন ছিল একটা, তার সাথে এই জায়গায় ছিল একটা CH3। আমরা কি করলাম, দুখানা সোডিয়াম দিলাম প্লাস আরেকটা ক্লোরিন, এই জায়গায় CH, এখানে CH3, এখানে CH3। হ্যাঁ রাজস্বী ঠিক আছে তোমারটা। এই যে 2 মোলস NaCl বের করো। তোমরা লক্ষ্য করবে আমার সাজেশন, যে কার্বনগুলো থেকে হ্যালোজেন বের হয় তাদের মধ্যেই বন্ড হয়, এই কথাটা ফলো করো, আর ভুল হওয়ার কথা নয়। যে কার্বন থেকে হ্যালোজেন বের হয় বন্ড তাদের মধ্যে হয়। তার মানে আমি এই কার্বন, এই যে টিক দিচ্ছি, আর এই কার্বন, বন্ড এদের মধ্যেই হবে, এই যে এদের মধ্যেই বন্ড হবে। এবার এটাকে দেখো ঠিক করে লিখি, CH বন্ড CH, CH3 এখানে থাকলো, CH3 এই জায়গাতেও থাকলো CH3। এবার আমি আইপিসি করতে বলেছিলাম, তাহলে লংগেস্ট চেইন খুঁজে আইপিসি করি। 1 2 3 4, 2 নম্বরে মিথাইল, 3 নম্বরে মিথাইল, তাহলে এর নাম হবে 2,3 ডাইমিথাইল বিউটেন। 4টা কার্বন মানে বিউটেন। তোমরা এনহেক্সেন যারা বলেছিলে, আচ্ছা আগে এইটা তোমরা বুঝলে কিনা বলো, আমি এনহেক্সেনটা কেন না আমি সেটা বোঝাই। এটা 2,3 ডাইমিথাইল বিউটেন কি করে হলো সেটা বুঝলে কিনা বলো। বন্ড কিন্তু এই কার্বন আর এই কার্বনের মাঝে হয়েছে বলেই এরকম প্রোডাক্ট তৈরি হলো 2,3 ডাইমিথাইল বিউটেন। এবার মনে করো এন হেক্সেনটা কেন হলো না। দেখো, যদি কম্পাউন্ডটা হ্যালাইডটা আমার এন প্রোপাইল হতো, নর্মাল প্রোপাইল হ্যালাইড হতো, কার্বনটা টার্মিনাল কার্বনে থাকতো, সরি ক্লোরিনটা টার্মিনাল কার্বনে থাকতো, তখন কি হতে পারতো, দুটো Na, এখানে একটা ক্লোরিন, CH2CH2Cl। এইবার সুবিধে কি হতো, এই দেখো এই যে দুই জায়গা থেকে NaCl বেরিয়ে গেল, মাইনাস NaCl। তাহলে বন্ড ও আর ও, এদের দুজনের মাঝখানে বন্ড হবে। তাহলে আমরা লিখবো
CH3 পরপর লিখে যাও, এবার তুমি পাবে NHN। তাহলে তোমাকে বুঝতে হবে যে কোত্থেকে বেরোচ্ছে হ্যালোজেন গুলো, বন্ড তাদের মধ্যেই হবে। আচ্ছা, এবার আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেবো। NHN লিনিয়ার কম্পাউন্ড, ঠিক আছে বেশ। আচ্ছা, এবার মনে করো আমি চাইছি যে অড নাম্বার অ্যালকেন প্রিপেয়ার করব। কেন হবে না সেটা দেখাচ্ছি। সাপোজ আমি নিলাম মিথাইল ক্লোরাইড, 2 মোল সোডিয়াম নিলাম, প্লাস আমি নিলাম ইথাইল ক্লোরাইড। আমি নিতেই পারি। আমি যদি এবার দুটো হ্যালাইড আলাদা আলাদা নিই, একটা 1 কার্বনের হ্যালাইড আর একটা 2 কার্বনের হ্যালাইড, তারপরে যদি তাদের মধ্যে আমি সোডিয়াম ইথার যোগ করি, তাহলে কি হতে পারে লক্ষ্য করো। এই যে সোডিয়াম ক্লোরিন 2 মোল, একই রকম ভাবে এরা NaCl হয়ে বেরিয়ে গেল -2 মোল NaCl। তাহলে তখন কি হবে, আমি কি শিখিয়েছি, বন্ড কাদের মধ্যে হয়, যে দুটো কার্বন থেকে হ্যালোজেন বের হয় বন্ড তাদের মধ্যে হয়। তাহলে এই কার্বন আর এই কার্বনের মধ্যে বন্ড করে ফেলি। চলো লেখো CH3 CH2 CH3। এবার কিন্তু লক্ষ্য করো আমি প্রোপেন পেলাম। তাহলে আমি যে বলেছিলাম কথাটা যে অড নাম্বার অ্যালকেন প্রিপেয়ার হয় না, কিন্তু এখানে দেখে নিলাম যে প্রোপেন তৈরি হলো। তাহলে প্রবলেমটা কোথায়, কথাটা কেন বলেছিলাম? তোমরা লক্ষ্য করো প্রোপেন কিন্তু পেলাম। আদ্রিজা লিখেছে, আদ্রিজা ভেরি গুড, ভেরি গুড। আদ্রিজা সুন্দর উত্তর দিয়েছে একটা, যে কেন হবে না। এবার কেন হবে না তার ব্যাখ্যাটা শোনো তোমরা। ব্যাখ্যাটা এরকম, আমরা ভেবে দেখো এই রিয়াকশনটা যখন করছো, তুমি তো আর এরকম নয় যে এক হাতে তুমি মিথাইল ক্লোরাইডকে ধরেছো, আরেক হাতে তুমি ইথাইল ক্লোরাইড ধরে দুটোকে কাছাকাছি নিয়ে এসে সোডিয়ামের সাথে রিয়াকশন করেছো। এরকম ভাবে কিন্তু রিয়াকশন হয় না। তুমি তোমার রিয়াকশন চেম্বারের মধ্যে এদেরকে ছেড়ে দিয়েছো। এরা সবাই গ্যাস, এরা নিজেরা ফ্রি মুভ করতে পারে, এরা যে কেউ যে কারোর সাথে রিয়াকশন করতে পারে। কি হয় ঘটনাটা দেখো পরের পাতাতে। আমি এই যে মিক্সচারে মিথাইল ক্লোরাইড নিয়েছি আর ইথাইল ক্লোরাইড নিয়েছি, এমন তো হতেই পারে যে মিথাইল নিজেই নিজের সাথে ভার্জ করলো, এটা হতেই পারে। ইথাইল আবার নিজেই নিজের সাথে ভার্জ করলো, আরেকটা যেটা আগের পেজে দেখালাম। তার মানে এবার ভার্জ হওয়ার 3টে প্রবাবিলিটি আছে। এক প্রবাবিলিটি কি, মিথাইল আরেকটা মিথাইলকে নিয়ে ভার্জ করলো, সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট পেলাম ইথেন। এবার ইথাইল আরেকটা ইথাইলের সাথে যদি ভার্জ করে, সেক্ষেত্রে প্রোডাক্ট পাবো বিউটেন, প্রোডাক্ট পেলাম বিউটেন। আর আরেকটা আগের পাতায় দেখিয়েছিলাম, যদি ইথাইলের সাথে ভার্জ করে তবে পাবো প্রোপেন। অর্থাৎ এবার প্রবলেম কি, তুমি একটা প্রোডাক্ট পাচ্ছ না, তুমি পাচ্ছ, হ্যাঁ পিয়ালিও লিখেছে, তুমি পাচ্ছ টোটাল 3টে প্রোডাক্ট পাচ্ছ। একটা পাচ্ছ ইথেন, আরেকটা বিউটেন, আরেকটা প্রোপেন। 3টেই গ্যাস, তার মানে তুমি একটা গ্যাসের মিক্সচার পাবে। এরকম হাইড্রোকার্বনের যে মিক্সচার, সে মিক্সচার থেকে একজনকে আলাদা করা এটা ডিফিকাল্ট, ওই জন্য এই প্রসেসটা সুইটেবল নয়। তাহলে অ্যান্সার কি হবে, তোমাদেরকে বলতে হবে যে আমরা আলাদা আলাদা হ্যালাইড দিয়ে যদি ভার্জ করি, আমি একটা প্রোডাক্ট পাবো না, আমি পাবো মিক্সচার অফ 3 প্রোডাক্টস। সেই 3 প্রোডাক্টস এর মধ্যে থেকে একটা প্রোডাক্টকে সেপারেট করা ডিফিকাল্ট, ওই জন্য এই প্রসেসটা অ্যাপ্লিকেবল না। ওই জন্য লোকে বলে ভার্জ শুধুমাত্র যারা ইভেন অ্যালকেন, সেই ইভেন অ্যালকেনকে তৈরি করার জন্যই আমরা ভার্জ ব্যবহার করি। অড অ্যালকেন ভার্জে তৈরি করা যাবে না। বলতো পয়েন্টটা ক্লিয়ার হয়েছে কিনা? পয়েন্টটা ক্লিয়ার হলে হ্যাঁ বলো। আমি একটা প্রবলেম দিই, এই যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে একটা প্রবলেম শুনে রাখো। মনে করো আমি একটা হ্যালাইড নিলাম RX, আরেকটা হ্যালাইড নিলাম R'(X)। এই দুটো আলাদা আলাদা, আর ড্যাশ আমি এরকম লিখেছি কেন, বোঝাচ্ছি যে আর যা আর ড্যাশ তা নয়, আর ড্যাশ আলাদা। এদেরকে আমি সোডিয়াম ইথার দিয়ে ভার্জ করলাম, করার পরে আমি 3টে প্রোডাক্ট পেলাম। আমি পেলাম ইথেন, দেন পেলাম প্রোপেন, দেন পেলাম বিউটেন। 3টে প্রোডাক্ট পেলাম, CH3 CH2 CH2 CH3। এবার তোমাদেরকে বলতে হবে তাহলে RX টা কে, R'(X) টা কে। চলো অ্যান্সার করো, আর কে, RX কে, R'(X) কে।
ঠিক, আগের অ্যান্সারটা দেখো, সেখান থেকে শুধুমাত্র এটাকে ব্যাকে যেতে বলেছি, ব্যাক। তার মানে আরএক্স যেটা, সেটা আদ্রিজাও লিখেছে, অ্যানিমেট, রাজশ্রী সবাই লিখেছে, তন্ময়। আরএক্স যেটা সেটা হতে হবে মিথাইল ক্লোরাইড, আরএসএক্স যেটা সেটা হতে হবে ইথাইল ক্লোরাইড। তাহলে এই তিনটে মিক্সচার আমরা পাবো। ওকে, তাহলে আচ্ছা বলো, ভাঁজটা কঠিন নাকি সহজ? আমার মনে হয় সহজ ভাঁজ। এবার ভাঁজে আরেকটা কমপ্লিকেটেড প্রবলেম দিই, হ্যাঁ, একটু কঠিন প্রবলেম। দেখো কিরকম প্রবলেমটা। মনে করো আমি এরকমের একটা, এটাও বইতে আছে, কিন্তু এই প্রবলেমটাকে আমি একটু কঠিন করেই দেবো। এই কম্পাউন্ডটা লেখো, এই কম্পাউন্ডটাতে আমি দিলাম সোডিয়াম ইথার। রিয়াকশনটা নর্মাল ভাঁজ যেভাবে হয় 1:1 সেইভাবেই করলাম। প্রোডাক্ট কি হবে, এটা আমার কোশ্চেন নম্বর 1। পরের পেজে যাই, পরের পেজে আরেকটা কোশ্চেন দেবো, সেম কোশ্চেন, একই জিনিস দিলাম। এখানে ব্রোমিন, হ্যাঁ দেবজি, এক্সের জায়গায় ফ্লুরিন বাদ দিয়ে আমরা যে কোনো হ্যালোজেন নিতে পারি। এখানে ক্লোরিন দিলাম। এই রিয়াকশনটা সোডিয়াম ইথার দিচ্ছি, দিয়ে একে এবার ফলো করছি 1:2। এখানে প্রোডাক্ট কি হবে? তো এবার দুটো রিয়াকশন দিলাম, একটাতে 1:1, পরের পেজে 1:2। তো আমি করে দেখাই কি হয়। 1:1 মানেটা কি? নর্মাল ভাঁজ যেটা, যে এই জিনিসটা দুবার লিখবো, সোডিয়াম দুবার লিখবো। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, প্রোডাক্ট যেটা হবে সেটার কতগুলো প্রবাবিলিটি আছে দেখাচ্ছি তোমাদেরকে। অভিজাত বলেছে বাইসাইক্লো 110 বিউটেন। অভিজাত কোনটা, 1 নম্বর কেস নাকি 2 নম্বর কেস? তুমি যেটা বললে সেটা এর উত্তর নাকি নাকি এই 2 নম্বর কেসটার উত্তর? ওকে, ও বললো 1 নম্বর কেসটার উত্তর। আমি আসছি। ওকে চলো আমি যাচ্ছি। দেখো আমি প্রথম এই অপশনটাতে আসি। আমি যদি এরকমটা করতাম, এই জিনিসটাকে আমি দুবার লিখবো, যেটা নর্মাল ভার্ব যে আমরা শিখিয়েছি, 2Na, আবার ব্রোমিনকে লিখলাম, ক্লোরিনকে লিখলাম। কি হতে পারে? 2 মোল NaBr বেরোতে পারে, ঠিক, 2 মোল NaBr বেরোতে পারে। তাহলে বন্ড কার কার মধ্যে হবে? কি শিখিয়েছি তোমাদেরকে? যে কার্বন থেকে হ্যালোজেন বের হয়, বন্ড তাদের মধ্যে। তাহলে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে বন্ড। তাহলে করে ফেলি, এই আর এই, বাকিটা ক্লোরিন ক্লোরিন যেখানে ছিল। এটা একটা প্রবাবিলিটি। আবার হতে পারে এই কাজটা যদি আমি উল্টো করতাম, উল্টো মানে আমি যদি ব্রোমিনকে না বের করে ঠিক উল্টে লিখে দুটো জায়গা থেকে ক্লোরিন বের করতাম, তাহলে অপশন কি হতো? সেম কম্পাউন্ড তৈরি হতো, সেম কম্পাউন্ড তৈরি হতো, শুধু এখানে ব্রোমিন পড়ে থাকতো, এখানে ব্রোমিন পড়ে থাকতো। এটা একটা হতে পারে অপশন। তাহলে এটা আমার অপশন এ, এটা আমার অপশন বি। আরেকটা হতে পারতো এরকম, যে একদিকে ব্রোমিন বের করলাম তো আরেকদিকে ক্লোরিন বের করলাম, তখন কি হতো? তখন এরকম পড়ে থাকতো, একদিকে ক্লোরিন পড়ে থাকতো আরেকদিকে ব্রোমিন পড়ে থাকতো। এটা অপশন সি। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, ABC তিনটে লিখেছি, ABC কোনটা সঠিক? অদ্রিজা লিখেছে 1। 1 মানে কি এ? অদ্রিজা, পিয়ালি বলেছে এ, অপশন এ সঠিক। আচ্ছা ঠিক আছে, বাকিরা অ্যান্সার করো। নক্ষত্র বলছে এ। এক্ষেত্রে এবিসির মধ্যে কোনটা সঠিক? যারা যারা বলছো অপশন এ সঠিক, তারা আমাকে অপশন এ সঠিক কেন তার লজিকটা দাও, কোন যুক্তিতে অপশন এ সঠিক? হ্যাঁ, বিআর বন্ড ভাঙবে, ঠিক বলেছে পিয়ালি। লজিকটা এরকম যে আমরা জানি যে ব্রোমিন আকারে বন্ড, তাহলে কার্বন ব্রোমিনের বন্ড লেন্থ কার্বন ক্লোরিনের বন্ড লেন্থের থেকে বেশি। বেশি বড় বন্ড যেটা, বড় বন্ডটা সহজে ভাঙে, তার জন্য ব্রোমিনের বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা থাকবে বেশি, তার জন্যই ব্রোমিন বেরোবে, অর্থাৎ A নম্বর অ্যান্সার। গুড, ভালো অ্যান্সার দিয়েছে। তাহলে A নম্বর কেসটা ক্লিয়ার। যখন আমরা 1:1 রেশিওতে রিয়াকশন করব, তখন তোমায় অ্যান্সার কিন্তু এ লিখতে হবে। এবার আমি পরের পেজে যাই। পরের পেজে কি করেছি? 1:2 করেছি। এর মানে কি, এই জিনিসটা তুমি 1 মোলই নেবে, এটা 2 মোল নেবে না। সোডিয়াম নেবে 2 মোল। এবার তাতে কি হবে দেখো। তার মানে যেহেতু আমার এইদিকে একটা সোডিয়াম থাকবে,
এইদিকে একটা সোডিয়াম থাকবে, এই সোডিয়াম এই হ্যালোজেনকে নিয়ে বেরিয়ে গেল, ব্রোমিনকে নিয়ে, এই সোডিয়াম এই ক্লোরিনকে নিয়ে বেরিয়ে গেল। তাহলে বন্ড কাদের কাদের মাঝখানে হবে? এই কার্বন থেকে হ্যালোজেন বেরিয়েছে, এই কার্বন থেকে হ্যালোজেন বেরিয়েছে, বন্ড ও এবং ও, এদের দুজনের মাঝখানে বন্ড, অর্থাৎ এই রকমের একটা কম্পাউন্ড তৈরি হবে, যেটা তোমরা এর আগের বার 2-3 জন বলেছিলে একটা বাইসাইক্লো 1-1-0 সিস্টেম, সেটা এটা। তার মানে এইটা 1:2 রেশিওতে ফর্ম করছে কিন্তু বাইসাইক্লো 1-1-0 বিউটেন। হ্যাঁ, ভেরি গুড, ঠিক, বাইসাইক্লো 1-1-0 বিউটেন, ঠিক কথা। তো এই গেল তোমার ভার্জ রিয়াকশন। ভার্জের আমি অনেকগুলো প্রবলেম ডিসকাস করে দিলাম, এবার আরো কয়েকটা জিনিস বলবো। বইতে হয়তো এইটুকুই আছে, এবার দুটো অ্যাডিশনাল কথা। আমরা প্রত্যেকটা জিনিসই বইতে যা আছে তাই করব, কিন্তু একটু বেশি করে করে রাখবো, সেই বেশিটা তোমরা নোট করে রাখবে। তন্ময় বলছে এটা কি হলো? তন্ময় এটা বুঝলে না? আমি যেহেতু রিয়াকশনটা 1:2 তে করছি, তাহলে এটা 1 মোল নিলাম, নিয়ে দুটো সোডিয়াম লিখলাম, একটা সোডিয়াম এইদিকে লিখলাম, একটা সোডিয়াম এইদিকে লিখলাম। সোডিয়াম এর সাথে এনে বিয়ার করে বেরিয়ে গেল, এখান থেকে এনে সিএল হয়ে বেরিয়ে গেল। এবার বন্ড হবে তো, কোন কার্বন দুটোর মাঝখানে বন্ড হবে? যাদের কাছ থেকে হ্যালোজেন বেরিয়েছে, হ্যালোজেন ওর কাছ থেকে বেরিয়েছে আর ওর কাছ থেকে বেরিয়েছে, বন্ড হবে এদের দুজনের মাঝখানে। ওই জন্যই কম্পাউন্ডটা এরকম বাইসাইক্লো কম্পাউন্ড। আমি মুছে দিলাম এবার। হ্যাঁ, এবার দেখো আমি নেক্সট আরেকটা রিয়াকশন বলি। রিয়াকশনটা খুব সহজ। আমি এবার করলাম কি, একটা বেনজিন রিং দিলাম, বুঝলি? বেনজিন রিং নিয়ে তার সাথে ক্লোরিন দিলাম, একই রিয়াকশন, সোডিয়াম দিলাম আর এখানে এরকম একটা দিলাম, সলভেন্ট হিসেবে ইথার যোগ করলাম, এটা একটা রিয়াকশন। আবার বেনজিন নিলাম, দুটো সোডিয়াম প্লাস আরেকটা সেম জিনিস রিপিট করলাম, ইথার দিলাম। যদিও এই প্রসেসটা কিন্তু খুব একটা সুইটেবল প্রসেস না, তবু রিয়াকশনটা দেখাই কি হয়। যদি আমি আগের বার দেখালাম আরএক্স আরএক্স দিয়ে দেখালাম, অ্যালকাইল হ্যালাইড দিয়ে দেখালাম, এবার আমি যদি দুটোই বেনজিন রিং নিয়ে সেম কাজ রিপিট করি ভার্জের মতন, তখন প্রোডাক্ট কি হয়, দুবার NaCl বেরোবে, বেরিয়ে গিয়ে এই কার্বন এবং এই কার্বনের মাঝখানে বন্ড তৈরি হবে। তখন প্রোডাক্ট কি দাঁড়াবে? বেনজিন রিং। হ্যাঁ, রিতায়ের ঠিক, গৌরবও লিখেছিল ঠিক, বেনজিন রিং দুটো পরপর জুড়বে। এটা ন্যাপথালিন নয় কিন্তু, ন্যাপথালিন এইরকম, ন্যাপথালিন মানে দুটো কার্বন দিয়ে রিং ফিউজড, এখানে এই একটা কার্বন একটা কার্বনের মাঝে বন্ড, এটাকে বলা হয় বাইফিনাইল। এটা বাইফিনাইল সিস্টেম হলো। এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা ভার্জের মতন করেই হয়েছে, এটা ভার্জ নয়, এই রিয়াকশনটাকে বলে হচ্ছে ফিটিক রিয়াকশন, FITTIG, ফিটিক, শুধু ফিটিক। তার মানে ভার্জ কোনটা, ফিটিক কোনটা? যদি অ্যালকাইল হ্যালাইড নিয়ে রিয়াকশন করো তখন ভার্জ, যদি অ্যারাইল হ্যালাইড নিয়ে করো, মানে অ্যারোমেটিক রিং আছে তাই বললাম অ্যারাইল হ্যালাইড নিয়ে যদি করো, তখন তাকে বলা হবে ফিটিক রিয়াকশন। আর যদি একটা অ্যারাইল নাও আর একটা অ্যালকাইল নাও, তাহলেও প্রোডাক্ট একই রকমই আসবে, দুটো NaCl কে বের করলাম, তখন প্রোডাক্ট হবে এই যে বেনজিন রিং, এই বেনজিন রিং এর সাথে একটা CH3 জুড়ে দাও, বেনজিন রিং এর সাথে একটা CH3 জুড়ে দিলাম। এই রিয়াকশনটার নাম ভার্জ ফিটিং, WURTZ, আর তার সাথে ফিটিং। ব্যাপারটা এরকম, এটা ভার্জ এবং ফিটিক দুজন মিলে করেছে তাই ভার্জ ফিটিক, ফিটিক একা একা করেছে তাই ফিটিক, আর আগের রিয়াকশনটা শুধু ভার্জ করেছে তাই রিয়াকশনটা ভার্জ রিয়াকশন। দুটো কি একসাথে? হ্যাঁ, মানে এখানে দুটো আলাদা আলাদা আমরা হ্যালাইড নিয়েছি, একটা অ্যারোমেটিক হ্যালাইড, একটা এলিফ্যাটিক হ্যালাইড, তাই রিয়াকশনটাকে বলা হয়েছে ভার্জ ফিটিং। এখানে দুটোই অ্যারোমেটিক হ্যালাইড, শুধু ফিটিং। আর আগে তো দেখিয়েছিলাম যে শুধু এলিফ্যাটিক হ্যালাইড, ওটা শুধুমাত্র ভার্জ। তো এই হলো তোমার ভার্জ ফিটিক আর ভার্জ ফিটিক, এই তিনটে ভালো করে দেখে নেবে। 2 নম্বরের প্রোডাক্টের নাম রোনক টলুইন, ঠিক, 2 নম্বরের প্রোডাক্ট টলুইন। এবার আমি নেক্সট যাই। এবার দেখো, তো ভার্জের যে প্রবলেমটা দেখলাম আমরা, যে অড নাম্বার অ্যালকেন প্রিপেয়ার করা যায় না। এবার নেক্সট একটা রিয়াকশন বলবো, সেই রিয়াকশনটাকে বলে কোরে হাউস রিয়াকশন। স্পেলিংটা লেখো, COREY, কোরে হাউস, HOUSE। কোরে হাউসে কি হয়, ভার্জের যে ডিফিকাল্টি, এই ডিফিকাল্টি কোরে হাউসে দূর হয়ে যায়। এই রিয়াকশনে আমরা
অড অ্যালকেন যেমন প্রিপেয়ার করতে পারি, ইভেন অ্যালকেনও প্রিপেয়ার করতে পারি। কিরকম একটা এক্সাম্পল দেখাই। কোরে হাউসের জন্য একটা বিশেষ রিয়েজেন্ট আমরা ব্যবহার করি, সেই রিয়েজেন্টটাকে বলে, নামটা লেখো তো, ডাই অ্যালকাইল। রিয়েজেন্টটা মনে রাখাই কঠিন। ডাই অ্যালকাইল কপার লিথিয়াম। কিরকম একটা উদাহরণ দিই, মনে করো CH3 CuLi, এই যে এটাই তোমার গ্রুপ রিয়েজেন্ট। গৌরব লিখেছে গিলম্যান, বাহ ভেরি গুড। তোমরা এত রিয়েজেন্ট জানো কি করে? রিয়েজেন্টটাকে গিলম্যান রিয়েজেন্ট বলে, ঠিক কথা। আচ্ছা আমি আসছি আস্তে আস্তে। তাহলে কি লিখলাম দেখো, ডাইমিথাইল কপার লিথিয়াম, এটা আমার রিয়েজেন্ট। এর সাথে আমি দেব যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড। সাপোজ আমি দিলাম মিথাইল ক্লোরাইড। কি হয় রিয়াকশনটা? এই যে লিথিয়াম দেখছো, লিথিয়াম হ্যালোজেনকে নিয়ে লিথিয়াম হ্যালাইড হয়ে বেরিয়ে যায়। আর এখানকার একটা অ্যালকাইল, এই অ্যালকাইল, এরা দুজন কম্বাইন করে তৈরি করে ফেলে ইথেন। আর আরেকটা অ্যালকাইল গ্রুপ কপারের সাথে রয়ে যায়। আমার এটা নিয়েও মাথা ব্যথা নেই, এটা নিয়েও মাথা ব্যথা নেই, আমি প্রোডাক্ট এইটা লিখবো শুধুমাত্র। তো এই রিয়াকশনের স্পেশালিটি কি, তুমি যে হ্যালাইড নেবে এখানকার অ্যালকাইল সেই অ্যালকাইল পার্টির সাথে জুড়েই তোমাকে অ্যালকেন দেবে। মনে করো আমি এখানে ইথাইল ক্লোরাইড নিলাম সাপোজ, তখন কি হবে, এখানকার ইথাইল আর এখানকার মিথাইল এরা কম্বাইন করবে, কম্বাইন করে তৈরি করবে CH3 CH2 CH3। এবারে কিন্তু আমি প্রোপেন পেয়ে গেলাম। তুমি লক্ষ্য করো, আমি প্রোপেনও পেতে পারি, আমি ইথেনও পেতে পারি। এটা আমার অড নাম্বার অ্যালকেন, এটা আমার ইভেন নাম্বার অ্যালকেন। এই রিয়াকশনটা হচ্ছে কোরে হাউস রিয়াকশন। আর লিখে নাও এই রিয়েজেন্টটার নাম, গৌরব লিখেছে এর নাম গিলম্যান রিয়েজেন্ট। পরে আমরা আলাদা করে 12-এ যখন যাব তখন আমরা রিয়েজেন্টেরই আলাদা ক্লাস নেব, প্রচুর রিয়েজেন্ট একসাথে করে পড়বো, তখন তোমরা আরো নাম শিখবে রিয়েজেন্টের। এখন পড়তে পড়তে যেগুলো নাম নতুন নতুন চোখে পড়বে আমরা বলবো এক এক করে, সেটা মুখস্থ রাখবে। এখানে কিন্তু প্রচুর রিয়েজেন্ট মুখস্থ করতে হবে, হ্যাঁ, কোন রিয়েজেন্ট কি কাজ করছে। তাহলে লিখে নাও ডাইঅ্যালকাইল কপার লিথিয়াম, এর নাম গিলম্যান রিয়েজেন্ট। ওকে, তাহলে কোরে হাউসটা বোঝা গেল, দেখো তো। আমি এবার নেক্সট যাব। তাহলে নেক্সট রিয়াকশন দেখো, আমরা দুটো রিয়াকশন করে ফেললাম, দুটো না অলরেডি আমরা 4টে রিয়াকশন করলাম। ভার্জ, ভার্জ ফিটিগ, ফিটিগ, দেন কোরে হাউস। নেক্সট রিয়াকশন দেখো, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, স্টার্ট টু দি পাই ইনফিনিটি দাও, ডিটেলসে পড়তে হবে, এটা পরীক্ষা প্রশ্ন আসবে। কোলবে ইলেকট্রোলাইসিস, দেখে নাও কোলবে ইলেকট্রোলাইসিস। দেখো কি জিনিস, কিভাবে হয়। কোলবে ইলেকট্রোলাইসিস। আমরা এই রিয়াকশনটার জন্য প্রথমে নিলাম সাপোজ অ্যাসিটিক অ্যাসিড নিলাম। তো অ্যাসিটিক অ্যাসিড যেহেতু খুব ভালো ইলেকট্রোলাইট নয়, তাই ওর যাতে ইলেকট্রোলাইসিস ভালোভাবে হয় আমরা অ্যাসিড না নিয়ে তার একটা সল্ট নেব, এর নাম পটাশিয়াম অ্যাসিটেট। তাহলে শুধু অ্যাসিটিক অ্যাসিড না নিয়ে তার একটা সল্ট নিলাম, নাম কি দিলাম, পটাশিয়াম অ্যাসিটেট নাম দিলাম। ওকে, এবার পটাশিয়াম অ্যাসিটেটকে যদি আমরা ইলেকট্রোলাইসিস করি, তোমরা জানো যে একটা সল্ট, এটা একটা সল্ট, সল্ট দুটো পার্টে ভাগ হয়ে যায়, একটা অ্যানায়ন আর একটা ক্যাটায়ন। এই হচ্ছে অ্যানায়ন, এই হলো ক্যাটায়ন। অ্যানায়নটা চলে যাবে অ্যানোডে আর ক্যাটায়ন চলে যাবে ক্যাথোডে। ক্যাথোডে গিয়ে কি করে আমার দেখার দরকার নেই, এটা স্কিপ। এবার অ্যানোডে এসো, দেখো অ্যানোডে কি হয়। তোমরা ইলেকট্রোলাইসিসে জানো যে অ্যানায়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন ছাড়ে। এখানে যেহেতু মাইনাস চার্জ আছে, মাইনাস মানে ইলেকট্রন দুটো আছে, ও একটা ইলেকট্রন ছাড়লো, ছেড়ে কি হয় দেখো, CH3C ডট ফ্রি র্যাডিক্যাল তৈরি করলাম। দুটো ইলেকট্রন ছিল তো মাইনাস চার্জের, এখানে একটা ছেড়ে দিলাম, ও ডট তৈরি করলো, ফ্রি র্যাডিক্যাল। পাশে নোট করো কথাটা, যে এখানে আমরা একটা ফ্রি র্যাডিক্যাল পেলাম। এবারে ফ্রি র্যাডিক্যালটার সঙ্গে সঙ্গে কি করে দেখো, CH3C ডাবল বন্ডেড ও ডট, এই র্যাডিক্যাল কি করে, এখানে একটা ছোট্ট রেজোনেন্সের মতো করছি, দেখে নাও। এই ডট ইলেকট্রনটা এখানে দেয় হাফ রেজোনেন্স। এখানকার যে সিগমা, সিগমা মানে তার দুটো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন এখানে আসে আর একটা ইলেকট্রন এখানে যায়। তুমি এই পোর্শনটা লক্ষ্য করো, সি ডাবল বন্ডেড ও, এখানেও আরেকটা নতুন ডাবল বন্ড পেলাম, তার মানে এই পুরো পোর্শনটা হয়ে গেল কার্বন ডাই অক্সাইড।
কার্বন ডাইঅক্সাইড করে ও বেরিয়ে গেল। ঠিক, তাহলে বাকি পোর্শনটা যেটা পড়ে থাকলো সেটা CH3 ডট পড়ে থাকলো। তার মানে আমরা এখানে একটা মিথাইল ফ্রি র্যাডিক্যাল পেলাম। ভালো করে বুঝে নিও, কি ফ্রি র্যাডিক্যাল পেলাম? মিথাইল ফ্রি র্যাডিক্যাল। এইরকম ফ্রি র্যাডিক্যাল মিডিয়ামে একটাই হবে এরকমটা না, এরকম ফ্রি র্যাডিক্যাল মিডিয়ামে অনেক তৈরি হবে। তো আমরা কি করবো এবার, এই একটা মিথাইল ফ্রি র্যাডিক্যাল, আরেকটা মিথাইল র্যাডিক্যালকে লিখলাম, এই র্যাডিক্যাল দুটোকে আমরা কম্বাইন করব। তার মানে এই ডট আর এই ডট এরা কম্বাইন করলো, কম্বাইন করেই প্রোডাক্ট দেবে ইথেন। এই হলো আমার ফাইনাল প্রোডাক্ট। মাঝখানে যেগুলো দেখালাম সেগুলো মেকানিজম। যদি মেকানিজম মনে রাখতে না পারো ছেড়ে দিতে পারো মেকানিজম, কিন্তু শুধু এইটুকু মাথায় রাখো যে কোলবেতে ইন্টারমিডিয়েট তৈরি হয় যেটা, সেটা একটা ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। আর ফাইনাল প্রোডাক্ট কি? এখানে ইথেন পেলাম। সামারিটা করিয়ে দিই। সামারিটা এরকম, তোমাকে যে কোনো অ্যাসিড দিক না কেন, সাপোজ এই অ্যাসিড দিয়েছে, দিয়ে বলবে এর কোলবে করো প্রোডাক্ট কি হবে। তুমি মনে মনে এইভাবে করবে, মানে শর্টকাটে কি ভাববে, তুমি মনে মনে এই গ্রুপটাকে তাড়াও, তাড়িয়ে মনে মনে এখানে ডট ভাবো, এইরকম ডট আরেকটা নিয়ে এসো, তাদের মাঝখানে বন্ড করার চেষ্টা করো, তাহলেই তুমি প্রোডাক্টে পৌঁছে যাবে। এই গেল কোলবে ইলেকট্রোলাইসিস। দেখো তো কোলবেটা বোঝা গেছে কিনা। আমি কোলবের আরেকটা প্রবলেম তোমাদেরকে দেবো। হ্যাঁ গৌরব, এখানেও কিন্তু অ্যালকেন যেটা তৈরি হবে সবসময় ইভেন নাম্বার অ্যালকেন তৈরি হবে। ঠিক বলেছো এটাও। আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরা যাক আমি এবার দিলাম এই জিনিসটা CH3 CH2 COO Na বা কে যাই হোক, মানে এবার আমি আর অ্যাসিটিক অ্যাসিড দিলাম না, এবার দিলাম প্রোপানোইক অ্যাসিডের। হ্যাঁ হ্যাঁ, অ্যানোড রিয়াকশন ইম্পর্টেন্ট কেন? আমরা অ্যানোড থেকেই আমাদের যে প্রোডাক্টটা পাওয়ার কথা সেটা পাই। আচ্ছা বলো তো, এই জিনিসটা নিয়ে যদি এবার আমরা কোলবে করি, কি প্রোডাক্ট হওয়ার কথা, দেখি তো কি উত্তর পাই। তন্ময় বলেছে এবার বিউটেন পাওয়ার কথা। ঠিক, তন্ময়, স্বর্ণদীপ, গৌরব, স্বয়ং, পিয়ালি, অনিমেষ সবাই উত্তর লিখেছে। অস্মিতা, হ্যাঁ বিউটেন, গুড, বিউটেন পাবো। তোমরা মেকানিজমটা বাড়িতে অল্প অল্প করে কিন্তু প্র্যাকটিসে রাখবে, মেকানিজম একবারে ছেড়ে দিও না। মেকানিজম কি তোমরা একবারে করবে এরকমটা, এই পুরো জিনিসটাকে বাদ দাও মনে মনে, এই জায়গাটায় ডট দাও। ডট মানে র্যাডিক্যাল তৈরি করলাম, এই র্যাডিক্যাল আরেকটা লিখবো, লিখে তাদের মাঝখানে বন্ড তৈরি করে বিউটেন বানিয়ে দেবো। তো কোলবেতে বিউটেন পেলাম এই রিয়াকশনটা থেকে। এবার দেখো কোলবে এত সহজ নয়। কেন সহজ নয়? এবার তোমাদেরকে একটা জিনিস শেখাই, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি। দেখো কি জিনিস, মনে করো CH2 CH2 আর এখানেও একটা CH2। আচ্ছা এটা কঠিন হয়ে যাবে তোমাদের জন্য, একটু সহজ করি। CH2COOH, এই জায়গায় CH2COOH। এটা একটা অ্যাসিড, বুঝতে পারলে? ডাইকার্বক্সিলিক অ্যাসিড বলি এদেরকে। এই অ্যাসিডটার একটা নাম আছে, কেউ নাম বলতে পারবে অ্যাসিডের নাম? চলো দেখি অ্যাসিডটার নাম কেউ আমায় বলে দাও। ওয়েট করছি তোমাদের উত্তরের জন্য। হ্যাঁ, অ্যাসিডটার নাম কি? হ্যাঁ স্বরাজ ঠিক বলেছে। না, স্যালিসাইলিক নয় এটার নাম। এটা অ্যাকচুয়ালি ইউপ্যাক যদি করো তাহলে ওই বিউটেন যাই হয়, 1,4-ডাইওয়িক অ্যাসিড এরকম। আমি এর কমন নাম জানতে চাইছি, কমন নেম। এর একটা কমন নেম হয়, বুঝতে পারলে? একজন এতক্ষণ পর্যন্ত লিখেছে, আমি পরে বলছি কে লিখেছে। একজন লিখেছে, হ্যাঁ। আরেকজন বলো কেউ। না না না, এটার নাম ম্যালিক অ্যাসিড না দেবজিৎ, ম্যালিক অ্যাসিড না। না, কেউ ট্রাই করবে? অক্সালিক অ্যাসিড না, অক্সালিক অ্যাসিড না। চলো আমি তোমাদের একটা জিনিস শেখাই, আমি এটা ডিলিট করি দাঁড়া এই পেজটা। আমি আবার এখানে একটা কোড শেখাই তোমাদেরকে, কোড, শর্টকাট ট্রিক্স। না পিক্রিক অ্যাসিড না, তোমরা লেখো OMS চলো এটা পরপর মুখস্থ করো। এটাকে আমি এইভাবে মুখস্থ করি, ওমস গ্যাপ, ওমস গ্যাপ। চলো 3-4 বার আমার সাথে সাথে বলো, ওমস গ্যাপ। এটাকে আমি এইভাবে বলতাম, ও মাই সাচ গড অ্যাপল। তোমরা ওমস গ্যাপ কথাটা বলো পরপর পরপর। এই যে ওমস গ্যাপ লিখলাম, এখানে 6টা লেটার আছে, 6টা লেটার 6টা অ্যাসিডকে বোঝায়। ও পরপর নামগুলো লেখো। ও ফর অক্সালিক অ্যাসিড, ওকে।
M for malonic acid, S for succinic acid, G for glutaric acid, A for adipic acid, P for pimélic acid. এই যে ওমস গ্যাপের 6টা অ্যাসিড, এই 6টা অ্যাসিড ভীষণ ইম্পর্টেন্ট। 12-এ যখন আমরা কার্বক্সিলিক অ্যাসিডের একটা চ্যাপ্টার আছে সেখানে এই অ্যাসিডগুলো আবার প্রয়োজন পড়বে, আবার 11-এ এই চ্যাপ্টারে প্রয়োজন পড়ে, আবার 12-এ গিয়ে প্রয়োজন পড়বে। এ ফর অ্যাডিপিক, এ ডি আই পি আই সি, অ্যাডিপিক অ্যাসিড হলো এ ফর অ্যাডিপিক অ্যাসিড। পি ফর পিমেলিক অ্যাসিড, পি আই এম ই এল আই সি, পিমেলিক। আমি আরেকবার লিখে দিই, পি আই এম ই এল আই সি, পিমেলিক অ্যাসিড। হয়েছে সবার লেখা? আচ্ছা। জি ফর গ্লুটারিক, গ্লুটারিক। আচ্ছা আচ্ছা, স্পেলিং গুলো ঠিক করে লিখে, জি এল ইউ টি এ আর আই সি, গ্লুটারিক অ্যাসিড। আচ্ছা এবার শোনো, এটা বুঝল না? এ ফর অ্যাডিপিক পিয়ালি, এ ডি আই পি আই সি, অ্যাডিপিক, এ ডি আই পি আই সি, অ্যাডিপিক। এস এর ও, ও ফর অক্সালিক অ্যাসিড, এম ফর ম্যালোনিক অ্যাসিড, এস ফর সাকসেনিক অ্যাসিড। তন্ময়, সাকসেনিক। সবার হয়ে গেলে ডান বলো, আমি নেক্সট যাচ্ছি। যে এটা আমরা অ্যাকচুয়ালি কি দেখছি এটার মাধ্যমে। ডান। এবার আমি এই 6টা অ্যাসিডের জেনারেল ফর্মুলা লিখবো। হ্যাঁ, শুভটি স্পেলিংটা আমার একটু গন্ডগোল লাগছে, আমি আরেকবার চেক করে নেবো গ্লুটানিক অ্যাসিডের স্পেলিংটা কি। হ্যাঁ, ওকে। এবার তাকাও, এদের একটা জেনারেল ফর্মুলা লেখো। জেনারেল ফর্মুলাটা হচ্ছে সি ডবল ও এইচ, CH2 লেখো হোল N, আর লাস্টেরটার নাম সি ডবল ও এইচ। হ্যাঁ, তন্ময় অ্যাডিপেট তুমি বলেছিলে, ওটা অ্যাডিপেট নয়, আমি দেখাচ্ছি। এই জেনারেল ফর্মুলাটা লেখো, লিখে লেখো এই যে এখানে N আছে, N equals to 0 1 2 3 4 5, পরপর পরপর লিখে যাও। আমি শেখাচ্ছি কোনটা কি অ্যাসিড, কিভাবে বুঝতে হয়। না লেখা হলে ডান বলো। লেখা হচ্ছে সবার? ডান। যখন N0 পুট করব তখন প্রথমটা, N0 প্রথমটাকে অক্সালিক অ্যাসিড দেখবে। তাহলে অক্সালিক অ্যাসিডের ফর্মুলা কি? N0 পুট করে দাও। 0 পুট করা মানে এখানে কিচ্ছু থাকবে না, তাহলে অক্সালিক অ্যাসিডের ফর্মুলা COOH বন্ড COOH, এই হলো অক্সালিক অ্যাসিড। ক্লিয়ার? N1 পুট করি, N1 মানে দ্বিতীয়টা, ম্যালোনিক অ্যাসিড। তাহলে ম্যালোনিক অ্যাসিডের ফর্মুলাটা কি দেখে নাও এবার, COOH CH2, N1 পুট করেছি কিন্তু, তাহলে একটা CH2 দেন COOH, এটা হলো ম্যালোনিক অ্যাসিড। দেখো তো ইন্টারেস্টিং কিনা। N এবার 2 পুট করি, N2 পুট করলে পরেরটা সাকসিনিক অ্যাসিড, তাহলে সাকসিনিক অ্যাসিডের ফর্মুলা কি লিখে ফেলি, COOH, CH2 থাকবে কটা, দুটো, CH2 দেন COOH, যেটা আমি দিয়েছিলাম, আমি এইটা দিয়েছিলাম, এটা সাকসেনিক অ্যাসিড। ঠিক? ওকে। এবার আমরা N চলো 3 পুট করবো। কৌণিক বলছে সেই লাগলো স্যার, এটা দুর্দান্ত, মানে এই একটা ফর্মুলাতে এতগুলো অ্যাসিডকে মুখস্থ করা যায়। আর এই অ্যাসিড গুলো কিন্তু একটাও লেস ইম্পর্টেন্ট না। 12-এ যখন যাবে না তখন দেখবে প্রত্যেকটা অ্যাসিড কাজে লাগবে আমাদের। চলো N3 পুট করো, তাহলে বুঝেই গেছো গ্লুটারিক অ্যাসিড। দেন 4 পুট করব অ্যাডিপিক অ্যাসিড, 5 পুট করব পিমেলিক অ্যাসিড। এইভাবে আমি 6টা অ্যাসিডের স্ট্রাকচার এমনিতেই মুখস্থ রাখবো। তোমার শুধু একটাই কাজ, ওমস গ্যাপ নামটা মনে রাখা, 0 থেকে শুরু হয়েছে এটা মনে রাখা, 0 1 2 করে শুরু হয়েছে। সাপোজ, আচ্ছা আমি এই পেজটাকে ডিলিট করব, এই পেজটা ডিলিট করে আমি তোমাদেরকে এবার জিজ্ঞেস করবো। আচ্ছা ডিলিট করলাম এই পেজটা আমি, আচ্ছা ডিলিট না, আমি পরের পেজে যাই। মনে করো তোমাকে বলা হয়েছে যে আচ্ছা তন্ময় তখন বলল
অ্যাডিপিক অ্যাসিডের স্ট্রাকচার লেখো, বলতেই পারে অ্যাডিপিক অ্যাসিড। তখন তুমি করবে কি, হাতে হাতে গুনবে ওমস গ্যাপ, OMSGAP। অ্যাডিপিক অ্যাসিড তো এটা, তার মানে 0 1 2 3 4, তার মানে আমার ফর্মুলাতে N4 অর্থাৎ CH2 চারখানা আছে। তখন তুমি ফর্মুলা বানাবে COOH, CH2 চারখানা বসাবে, বুঝতে পারলে? CH2 চারখানা বসাবে, তারপরে COOH। এই হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। এই তো জিনিসটা ইজি। হ্যাঁ, তার মানে COOH, CH2 হোল 4, COOH, এই হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। এবার আমি কোলবেতে যাই, যে এই অ্যাসিড গুলো দিয়ে কোলবে কিভাবে প্রবলেম দেয় দেখো। যেটা নিয়ে শুরু করেছিলাম, আমি সাকসিনিক অ্যাসিড মোস্ট প্রবলি লিখেছিলাম CH2 COOH, এই জায়গাতে CH2 COOH। ওকে, তো আমরা যেটা বলেছিলাম যে না, আমি কিন্তু অ্যাসিড নিয়ে কোলবে করব না, আমি ওর পটাশিয়াম সল্ট নেব। যখনই সল্ট হয় তখন নাম কিন্তু আর সাকসিনিক অ্যাসিড বলে না, এর নাম হবে পটাশিয়াম সাকসিনেট। সল্ট হয়ে গেছে, তাই এরকম ভাবে এট জুড়েছি লাস্টে, পটাশিয়াম সাকসিনেট। তোমরা এর কোলবে করো, এর কোলবে করে আমাকে অ্যান্সার দাও, এর অ্যান্সার কি হবে। ওয়েট করছি তোমাদের অ্যান্সারের জন্য। চলো লেখো, এর কোলবে করো, কোলবে করে আমাকে অ্যান্সার দাও। 2 মিনিট সময় দিলাম তোমাদেরকে। বাহ, দুজন অ্যান্সার দিয়ে দিয়েছে, ভেরি গুড। ওকে, সবাই উত্তর লেখো, আমি ওয়েট করছি তোমাদের উত্তরের জন্য। আমি দেখছি উত্তর তোমাদের। ওকে, দেখো উত্তর না সবাই ঠিক করেছে, ভুল কেউই করেনি। হুম, ঠিক। দেখো এখানে গন্ডগোলটা কি হয়েছে, গন্ডগোলটা একটাই হয়েছে, প্রবাবিলিটি দুটো ছিল। দেখাচ্ছি কি প্রবাবিলিটি। আমরা কিন্তু মেকানিজম ছাড়া কখনো করব না। আমরা কি বলেছিলাম, যে তোমরা COOH কে সরাও, সরিয়ে দিলে এই কার্বনের মাথায় একটা ডট হয়, এই কার্বনের মাথায় একটা ডট হয়। তার মানে এখানকার যেটা ইন্টারমিডিয়েট, সেটা CH2 ডট ডট। এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে কি করি আমরা, এরকম ইউনিট আরো আছে। তো এরকম অ্যান্সার কিন্তু হতেই পারতো, অপশন এটা দিতেই পারতো, এরকম ইউনিট আরেকখানা আছে। এই লোন, এই অড বন্ড করে বসলো, এ আর ও বন্ড করে বসলো, বন্ড করে প্রোডাক্ট এরকম সাইক্লোবিউটেন বানালো। এটাও প্রবাবিলিটি হতে পারতো, সাইক্লোবিউটেন। কিন্তু এখানে আমরা এটা না বানিয়ে আমরা কি করলাম, আমি যখন দেখলাম যে ওর একটা কার্বনেই দুটো ডট আছে, তো আমার আরেকজনকে আনার প্রয়োজনটা কি, আমি কি করলাম, এই ডট দুটো নিজেরাই নিজেদের সাথে বন্ড করে ফেললো। বন্ড করে ফেলে প্রোডাক্ট আমরা বানালাম ইথিলিন। ওই জন্য অ্যান্সার ইথিলিন। আর সাইক্লোবিউটেন কেন বানালাম না, কারণ সিস্টেমটা কিন্তু স্টেবিলাইজ করবে না, কারণ রিং তো ছোট রিং, স্মল স্মল রিং, অ্যাঙ্গেল স্ট্রেন বেশি আছে। ওই জন্য এখানে অ্যান্সার আমাকে ইথিনই লিখতে হলো। তাহলে সাকসিনিক অ্যাসিডের যদি কোলবে করো, আমরা পাবো ইথিলিন। আমি আরেকটা প্রোডাক্ট দিই, তোমরা আমাকে করে দেবে এবার পটাশিয়াম, নিজেরা চেষ্টা করবে, পটাশিয়াম অ্যাডিপেট। পটাশিয়াম অ্যাডিপেট, অ্যাডিপেট মানে কি, অ্যাডিপিক অ্যাসিড লিখবে, অ্যাডিপিক অ্যাসিড শিখিয়ে দিয়েছি কিভাবে করতে হয়, সেই অ্যাডিপিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট লিখবে, তার নাম পটাশিয়াম অ্যাডিপেট। এই পটাশিয়াম অ্যাডিপেটের যদি আমরা কোলবে করি, তখন প্রোডাক্ট কি হবে, চলো অ্যান্সার করো। 1 মিনিট সময় দিন আবার। পটাশিয়াম অ্যাডিপেট, তার কোলবে করো, কোলবে করে প্রোডাক্ট লেখো। বাহ, ভেরি গুড, একজন উত্তর দিয়ে দিয়েছে, সাইক্লো বিউটিন না, কিন্তু সাইক্লো বিউটেন হবে। হ্যাঁ অনিমেষ, ঠিক তাই, ভেরি গুড, সবাই পেরেছে। আমি একবার চেক করে নিই, পটাশিয়াম অ্যাডিপেট এই জিনিসটা CH3 CH2 COO, আবার এখানে একটা CH2, এটা CH2, এখানে একটা COO। ঠিক, এটা পটাশিয়াম অ্যাডিপেট। ওই যে বলেছিলাম চারটা থাকবে,
একে বের করে দেব, একে বের করে দেব, এখানে ডট এখানে ডট, খুব ইজি ব্যাপারটা। এই ডট আর এই ডট কম্বাইন করে এদের মাঝখানে বন্ড তৈরি হয়, এই হচ্ছে সাইক্লোবিউটেন প্রোডাক্ট। তাহলে এটাও ইজি, সাইক্লোবিউটেন প্রোডাক্ট পেলাম এখান থেকে। আচ্ছা, এটা দেখো তো বুঝতে পেরেছো কিনা। আমি আরেকটা কঠিন প্রবলেম দেব এখন। আমি এটা মুছে দিলাম। এবারে যে প্রবলেমটা দেব এটা একবার পরীক্ষায় এসেছিল। তো আমি আমার অফলাইনে যখন আমি পড়াতাম তখন ছাত্রদেরকে এটা আমি চ্যালেঞ্জ করতাম, বলতাম যে যে পারবে চলো তাকে আমি একটা করে চকলেট খাওয়াবো। তো এখানে তো তোমরা সামনাসামনি নেই, তাই চকলেট খাওয়ানোর ব্যাপারটা হচ্ছে না। দেখি কে করে দিতে পারো এটা। হ্যাঁ, এই 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 জায়গায় একটা সি ডবল ও কে লিখলাম, এখানে একটা সি ডবল ও কে লিখলাম। চলো করে দাও। এর আমরা কলবে করব প্রোডাক্ট কি। তোমরা তো আর এখানে লিখতে পারবে না প্রোডাক্ট কি, তোমরা প্রোডাক্টের আইপিসি নাম বলবে, তাহলে আমি বুঝে যাবো যে তোমাদের এটা সঠিক না ভুল। চলো ট্রাই করো, 1 মিনিট সময় দিলাম। এর কলবে করে প্রোডাক্ট কি। ওকে, গৌরব একটা উত্তর লিখেছে। ওকে গৌরব। স্বরাজ লিখেছে। বাকিরা চেষ্টা করো, এরা ফটাফট উত্তর লিখে দিয়েছে। ওকে, বাবা তোমরা সবাই উত্তরটা পেরে গেছো, এটা উত্তর সঠিক তোমাদের সববারই। আমি একটু অবাকই হলাম কিন্তু, মানে এটা কিন্তু আমি এর আগে তো অনেকবার করেছি, সবাই ঠিক করেছে এরকমটা নয় কিন্তু। গৌরবের চকলেট চাই। আচ্ছা ঠিক আছে, সামনাসামনি যখন আসবে তখন চকলেট খাইয়ে দেবো, যাও তোমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে, হ্যাঁ। আচ্ছা এবার শোনো, সবাই ঠিক লিখেছে। হ্যাঁ ঠিক আছে, সবাই ঠিক লিখেছে মানে সবাই চকলেট খাবে এবার। দেখো আমি একটু মেকানিজমটা করে দিচ্ছি। এটা সবাই উত্তরটা ঠিক দিয়ে দিয়েছো, আমি একটু অবাক হয়েছি, আমি ভেবেছিলাম দিতে পারবে না উত্তর। দেখো কি হয়, সি ডবল কে তাড়িয়ে দিলাম। তাড়িয়ে দেওয়ার পর আমরা কি করলাম, এখানে একটা ডট করলাম। জেনারেলি ছাত্ররা যেটা অ্যান্সার দিত, আমি মানে বহুবার দেখেছি ওরা এরকমই অ্যান্সার দিত। আমি যেটা শিখিয়েছিলাম যে এই ডট আর এই ডট নিজেরা বন্ড করে ফেলে, তো ছাত্ররা এটা উত্তর দিত, বুঝলে। ওরা এই দুটো কার্বনের মধ্যে বন্ড করে দিত, এটা বহুবার উত্তর দিয়েছিল। এবার কি হয়, বন্ড, এই যে ভাবো, এই কার্বন এটাকে যদি এক বলো, 1 2 3 4, 1 এবং 4 এদের মধ্যে বন্ড ডিস্টেন্স কিন্তু অনেকটাই বেশি। এদের মধ্যে বন্ডটা ঠিক স্টেবল হবে না, এত লম্বা বন্ড এই কম্পাউন্ডটা স্টেবল না। হ্যাঁ, এটা ডিওয়াই বেনজিন স্ট্রাকচার, এটা হবে না। না হয়ে কি হবে, এই যেখানে ডট আছে ভেবে দেখো, পাশে যে পাই বন্ড, এই পাই বন্ড মানেও কিন্তু এখানে দুটো ইলেকট্রন আছে। ওরা তখন নিজেরা এক্সচেঞ্জ করে কিরকম, এই ইলেকট্রন আর এই ইলেকট্রন নিজেরা বন্ড করে, আর এই ইলেকট্রন নিজেরা বন্ড করে। তাহলে দাঁড়ানোটা কি, এই কার্বনের মাঝখানে একটা ডাবল বন্ড, আর এই কার্বন দুটোর মাঝখানে একটা ডাবল বন্ড। অর্থাৎ লক্ষ্য করো, এটা অলরেডি ছিলই এই এই, তার মানে সুন্দর একটা বেনজিন রিং পেলো। আর আমরা জানি যে বেনজিন রিং পেলে সিস্টেম তো অ্যারোমেটিসিটি পেয়ে গেছে, স্টেবিলাইজ করেছে, ওই জন্য অ্যান্সার এটা না লিখে আমাদেরকে এটাই উত্তর করতে হলো। আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো, এই যে তোমরা উত্তরটা করেছো, এটা তোমাদের আগে ভাগে করা ছিল নাকি মাথা খাটিয়ে করেছো, সেটা বলো আমাকে। যদি মাথা খাটিয়ে করে থাকো তাহলে তোমাদের প্রশংসা প্রাপ্য তোমরা। আর যদি এটা আগে থেকেই তোমাদের জানা থাকে তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে জানা ছিল উত্তর করেছি। কিন্তু যদি মাথা খাটিয়ে এটা করে থাকো, মাথা খাটিয়ে করেছো, তাহলে তোমাদের মাথায় বুদ্ধি আছে, নতুন জিনিস গেস করলাম, তাহলে তোমাদের মাথায় বুদ্ধি আছে, যাও এটা আমি স্বীকার করে নিলাম। অ্যাকচুয়ালি কি হয়, এটা আমি প্রত্যেকবারই আমি করবে পড়ানোর সময় এই প্রবলেমটা দিই ছাত্রদেরকে। তো এমন হতেই পারে যে কোশ্চেনটা হয়তো জানা ছিল কারো কাছে আগে ভাবি। ওকে ঠিক আছে, তাহলে ভেরি গুড, সবাই ভালো করেছো এটা। তাহলে কোলবে মোটামুটি বোঝা গেছে। কোলবে আরো প্রবলেম আছে, তো এখন আর অত প্রবলেম ডিসকাস করি না, আমাকে এবার নেক্সট রিঅ্যাকশনে যেতে হবে।
তাহলে আজকে আমরা কটা রিয়াকশন করলাম? আমরা রিয়াকশন করলাম ভার্জ, ভার্জ ফিটিক, ফিটিক, তারপরে করলাম কোরে হাউস, দেন কোলবে ইলেকট্রোলাইসিস। আচ্ছা, আজকে আর দুটো তিনটে রিয়াকশন করে শেষ করব। নেক্সট রিয়াকশন দেখো, ডি কার্বক্সিলেশন, খুব ইম্পর্টেন্ট। ডি কার্বক্সিলেশন, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি। এটা থেকেও প্রচুর প্রশ্ন আসে, এটাও 12-এ আরো ডিটেলসে আছে। দেখো ডিকার্বক্সিলেশন কি। মনে করো আমি অ্যাসিটিক অ্যাসিড লিখলাম CH3COOH। এই অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে অনিমেষ লিখেছে রিমুভাল অফ কার্বন ডাই অক্সাইড। ঠিক তাই, ডি কার্বক্সিলেশন মানে ডি মানে বের করে দেয়া, কার্বন ডাই অক্সাইডকে বের করে দেয়া। তো দেওয়ার জন্য যেটা ইউজ করা হয় সেই রিয়েজেন্টটাকে বলে সোডা লাইম। খুব ইম্পর্টেন্ট, দেখো তো সোডা লাইম কি। সোডা লাইম, সোডা লাইম মানে ওর মধ্যে NaOH আর CaO এই মিক্সচারটা থাকে সোডা লাইমের মধ্যে। আচ্ছা, কি হয় ঘটনাটা? এটা লিখেছে NaOH CaO এর মিক্সচার। তোমরা যদি কিচ্ছু বুঝতে না চাও, এখানে অত মেকানিজম নেই ডিটেলসে, এটা আমরা শুধু ট্রিক্স বুঝবো কি করব। ডিকার্বক্সিলেশন মানে তোমরা COO এই গ্রুপটাকে তাড়াবে অ্যাজ কার্বন ডাই অক্সাইড, ব্যাস এইটুকু তোমার কাজ। তাহলে তুমি যদি COO গ্রুপটাকে তাড়াও, তাহলে CH3 আর হাইড্রোজেন এরা মিলে তৈরি করবে মিথেন, প্রোডাক্ট কিন্তু মিথেন হবে। তার মানে এভাবেও আমরা অ্যালকেন পেতে পারি। এবার যদি অ্যাসিটিক অ্যাসিড না দিয়ে সাপোজ আমরা দিলাম প্রোপানোয়িক অ্যাসিড, দিতেই পারি। প্রোপানোয়িক অ্যাসিডের সোডা লাইম দিলাম, অ্যান্সার বলতে পারবে কি হবে? প্রোপানোয়িক অ্যাসিডের সোডা লাইম দিলাম, আনসার ইথেন। ইথেন, ভেরি গুড, ইথেন। ওই যে বলেছি, শুধু তোমরা বেছে বেছে কার্বন ডাইঅক্সাইডকে বের করে দাও। কার্বন ডাইঅক্সাইডকে বের করে দিলাম, তাহলে আমি প্রোডাক্ট পেয়ে গেলাম CH3, ইথেন প্রোডাক্ট এখানে। ওকে। অনেক সময় কি করে আমি সেটাও বলে দিই। অনেক সময় ওরা সোডিয়াম অ্যাসিটিক অ্যাসিড না দিয়ে হয়তো দিয়ে দিল এরকম অ্যাসিটিক অ্যাসিডের সোডিয়াম সল্ট বানিয়ে দিল, এটাও দিতে পারে। CH3COONA, তার সাথে সোডা লাইম দিল। সোডা লাইম না লিখে ওরা কিন্তু NaOH এটাও লিখতে পারে। তখন তোমরা কি করবে? তখন কার্বন ডাইঅক্সাইডকে বের করতে পারবে না ওভাবে। তখন কেন কার্বন ডাইঅক্সাইড বের করে দিলে তুমি মনে মনে ভাববে CH3Na তৈরি হলো, না তা কিন্তু হবে না। তখন বেরোবে সোডিয়াম কার্বনেট, মানে কার্বন ডাইঅক্সাইডটাই বেরোবে অ্যাজ সোডিয়াম কার্বনেট। কিভাবে? এইটুকু প্রশ্নের দিকে তাকাও, এই যে সোডিয়াম কার্বনেট, Na দুটো, তাহলে Na2CO3। যেই সোডিয়াম কার্বনেট বেরিয়ে গেল, এই হাইড্রোজেনটাকে তুমি মিথাইলের সাথে জুড়ে দাও, জুড়ে গিয়ে তুমি প্রোডাক্ট আবারও পেলে মিথেন। তাহলে অ্যাসিড ফর্মে দেয়া থাক চাই সল্ট ফর্মে দেয়া থাক, আমি সোডা লাইম ব্যবহার করলে ডিরেক্ট পাবো অ্যালকেন। আচ্ছা দেখো তো ডিকার্বক্সিলেশন বোঝা গেল কিনা? এটা ডিকার্বক্সিলেশনের বেসিক্স। এবার আমি ওর উপরে কঠিন প্রবলেম তোমাদেরকে দিচ্ছি। এইটুকু বোঝা গেলে ডান বলো, আমি নেক্সট যাচ্ছি। আচ্ছা, অভিষেক বলছে লাস্টে একটা রিপিট। আচ্ছা, আমি লাস্টে একটা রিপিট করছি আরেকবার। আমি বলছি কি, যদি অ্যাসিড না দেয়, অ্যাসিড দিলে তো তোমরা শর্টকাটে, ধরো অ্যাসিড দিয়েছে, শর্টকাটে কি বললাম? কার্বন ডাইঅক্সাইডকে বের করে দাও, তাহলে মিথাইল আর হাইড্রোজেন মিলে পড়ে থাকছে মিথেন। যদি অ্যাসিড না দিয়ে সাপোজ সল্ট দেয়, CH3COONA, সাপোজ সল্ট দিল, তাতে যদি আমরা NaOH আর CaO দিই, মানে সোডা লাইম দিই, তখন কিন্তু ডিরেক্ট শুধু কার্বন ডাইঅক্সাইড বের করবে না, তখন বের করবে কি বের করবে? Na2CO3 বের করবে। এই যে Na2CO3, এই যে Na2CO3, দেখো Na2CO3 শুধু পড়ে থাকছে H, এইচটাকে মিথাইলের সাথে জুড়ে দাও, আবারও পেলাম মিথেন। তন্ময় বলছে OH এর কি হলো? কোন OH টা তন্ময়? বুঝতে পারলাম না। ওরা তো Na, এই জিনিসটা ও তো নেই, ও তো বেরিয়ে চলে গেছে, শুধু হাইড্রোজেন পড়ে আছে, তার জন্যই পেয়েছি মিথেন। আচ্ছা চলো অ্যান্সার করো। আমি তোমাদেরকে বেনজোইক অ্যাসিড দিলাম, বেনজিন রিং এর উপরে COOH, একে দিলাম সোডা লাইম, একে দিলাম সোডা লাইম। চলো অ্যান্সার করো। বেনজোইক অ্যাসিডের সোডা লাইম দিলাম, অ্যান্সার করো। গুড স্বরাজ, প্রোডাক্ট হবে বেনজিন। COO গ্রুপকে জাস্ট তাড়াবো, COO গ্রুপকে তাড়াবো, প্রোডাক্ট হবে বেনজিন। হলো?
আচ্ছা, এবার দেখো অন্য সেকশনে ঢুকবো। এবার ডিকার্বক্সিলেশনের মধ্যেই যাব। তাহলে একটা জিনিস নোট, ডিকার্বক্সিলেশনের জন্য আমরা ইউজ করি সোডা লাইম। যদিও অ্যালকেন প্রিপারেশনের মধ্যে এই জিনিসটা পড়বে না, তবুও এখান থেকে প্রশ্ন দেয় বলে আমি বলি। কিছু কিছু কম্পাউন্ড আছে যাদেরকে ডিকার্বক্সিলেশনের জন্য সোডা লাইমের প্রয়োজনই পড়ে না। সোডা লাইম ছাড়া শুধুমাত্র হিট করলেই ডিকার্বক্সিলেশন করে। কিরকম? তাদের মধ্যে একটা বিশেষ কম্পাউন্ড, আমরা 12-এ আরো ডিটেলসে পড়বো, এখানে শুধু একটাই উদাহরণ দেব। সেই অ্যাসিডটার নাম দেখো, বিটা কিটো অ্যাসিড। স্টার্ট দাও। দুটো অ্যাসিডের নাম বলবো, এক বিটা কিটো অ্যাসিড, আরেকটা হচ্ছে আলফা আলফা ডাই কার্বক্সিলিক অ্যাসিড। তোমাদের এমসিকিউ যেটা পাঠাবো সেখানে থাকবে বলে বলে দিচ্ছি। আমি আরেকবার বলছি কথাটা। বিটা কিটো অ্যাসিড বা আলফা আলফা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এই অ্যাসিডগুলো অ্যাসিড হিসেবে আনস্টেবল। তার জন্য এদেরকে ডিকার্বক্সিলেশনের জন্য কোনো সোডা লাইম লাগে না, শুধুমাত্র হিট করলেই এরা ডিকার্বক্সিলেশন করে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। বিটা কিটো অ্যাসিড মানে কি তাকাও। CH3 C ডাবল বন্ডেড O CH2 COOH। এই যে অ্যাসিডটা লিখলাম, তোমরা ভেবে দেখো, COOH ও যে কার্বনে যুক্ত সে হলো আলফা। প্রথম কার্বনটাকে আলফা, তারপরে কার্বনটা ডেফিনেটলি বিটা। দেখো কি হলো, বিটাতে একটা সিও আছে, তাহলে বিটাতে কিটো, আর বাকিটা তো অ্যাসিড, তাই এই অ্যাসিডটাকে বলা হবে বিটা কিটো অ্যাসিড। আমরা এখানে আর এটাকে মেকানিজমে দেখাবো না, এটা 12-এ দেখাবো। এখানে শুধু মনে রাখবে বিটা কিটো অ্যাসিডরা আনস্টেবল, একে ডিকার্বক্সিলেশনের জন্য কোনো রকম সোডা লাইম লাগবে না, শুধুমাত্র তুমি একে হিট করো ও এই যে কার্বন ডাইঅক্সাইডকে এলিমিনেট করবে। হলো? তাহলে কি পড়ে থাকলো মনে মনে, কার্বন ডাইঅক্সাইডকে যদি তাড়িয়ে দাও, তাহলে এই এই কার্বন হাইড্রোজেনকে নিয়ে নিল, তাহলে প্রোডাক্ট আমরা পেলাম CH3 C ডাবল বন্ডেড O CH3, প্রোডাক্ট পেলাম অ্যাসিটোন। যেহেতু প্রোডাক্টটা কিটোন, ওই জন্য আমার হাইড্রোকার্বনে এটা বলার কথা না, কিন্তু প্রশ্নটা পরীক্ষায় দিয়ে দেয়, আমি ওই জন্য এখানেই বলে দিলাম। 12-এ আবারও বলবো এটা। তাহলে নোট করো, বিটা কিটো অ্যাসিডরা আনস্টেবল, ওকে ডিকার্বক্সিলেশন করতে গেলে কোনো রকম সোডা লাইমের প্রয়োজন নেই, জাস্ট হিট করো ও ডিকার্বক্সিলেশন হয়ে যাবে। দেখো তো বোঝা গেছে কিনা এটা। আমি আরেকটা প্রবলেম তোমাদেরকে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। এই ডাবল বন্ডেড ও এই জায়গাতে COOH দিলাম, দিয়ে শুধুমাত্র ওকে হিট করলাম। বলতে পারবে প্রোডাক্ট কি হবে? আগে বুঝবে এটা কি বিটা কিটো অ্যাসিড, হ্যাঁ বা নাতে উত্তর দেবে। এটা বিটা কিটো অ্যাসিড, হ্যাঁ বা না। অনিমেষ বলছে না। ওকে অনিমেষ। তন্ময় বলছে না না না, কেউই বললো না এটা বিটা কিটো অ্যাসিড না। আচ্ছা চলো আমি দেখি বিটা কিটো অ্যাসিড কিনা। আমি কি বলেছি? COOH যে কার্বনে যুক্ত সে হচ্ছে আলফা, তাহলে COOH এই কার্বনে যুক্ত, এটা আলফা, তার পাশেরটা বিটা, বিটাতেই কিটো আছে, এটাও বিটা কিটো অ্যাসিড। আচ্ছা তোমরা কেন না বললে বিটা কিটো অ্যাসিড না এটা? COOH যে কার্বনে যুক্ত সে হলো আলফা, তার পাশেরটাই বিটা, বিটাতে কিটোন থাকলেই বিটা কিটো অ্যাসিড। তন্ময় বলেছে হ্যাঁ আমি বলেছি। হ্যাঁ তন্ময় তুমি বলেছো। তো একে আমি হিট করেছিলাম, বলো অ্যান্সার কি হবে? শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডকে তাড়াবো, তাই না? তাহলে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডকে দিলাম তাড়িয়ে, হাইড্রোজেনটাকে জুড়ে দাও, প্রোডাক্ট হয়ে গেল। না এটা বেনজোফেনল নয়, এটা সাইক্লোহেক্সানোন। ফেনল নয় রৌনক, ফেনল তো এটা, এটাও না, এটার নাম সাইক্লোহেক্সানল। বেনজিন রিং হলে তবে হতো ফেনল। এটা যেটা পেলাম সাইক্লোহেক্সানোন কেন? নোন ওন, কিটোন আছে তাই সাইক্লোহেক্সানোন। এই তোমরা বিটা কিটো অ্যাসিডের গল্পটা বুঝলে, যে বিটা কিটো অ্যাসিড কিভাবে চিনতে হয়? বিটা কিটো অ্যাসিড দেখলেই তাকে যদি শুধুমাত্র হিট করা যায় তাহলেই ডিকার্বক্সিলেশন হয়। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই। এই যে জিনিসটা দেখালাম আলফা আলফা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এটা একটু দেখাই। তোমাদের একটু আগে বলেছিলাম না যে ম্যালোনিক অ্যাসিড। আচ্ছা চলো ম্যালোনিক অ্যাসিডের কেউ আমাকে স্ট্রাকচার বলে দাও। ম্যালোনিক অ্যাসিডের স্ট্রাকচার বলো কেউ।
হ্যাঁ, ভেরি গুড। CH2 একটা। আমি আজকে একটা কথা বলে দিই, আমার তো অনেক বছরের অভিজ্ঞতা। আমি দেখি ছাত্রদেরকে এই ওমস গ্যাপ আমি 11-এ শেখাই, 12-এ যখন আমি এটা আবার ওদেরকে পড়াতে যাই তখন আমাকে আবার রিপিট করতে হয়, সব ভুলে যায়। আমি আশা করব তোমরা 12-এও এটা মনে রাখবে, ওমস গ্যাপ। চলো, ম্যালোনিক অ্যাসিড হচ্ছে এটা। CH2 মাঝখানে একটা আছে, COOH, আর এখানেও COOH। ওকে, তুমি লক্ষ্য করো, এই COOH যে কার্বনে যুক্ত তাকে আমরা আলফা বলি। এই আলফাতেই দুটো COOH, ওই জন্য আমরা এটাকে বলি আলফা আলফা ডাইকার্বক্সিলিক অ্যাসিড বা 1,1 ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এই ধরনের অ্যাসিডরাও স্টেবল হয় না, আনস্টেবল হয়। শুধুমাত্র হিট করবে, কিচ্ছু দরকার নেই। একখানা কার্বন ডাইঅক্সাইডকে তাড়িয়ে দাও, একখানা কার্বন ডাইঅক্সাইডকে তাড়িয়ে দিলে এই CH2 এই হাইড্রোজেনকে নিয়ে তৈরি করে ফেলবে CH3COOH। তাহলে যদি কখনো প্রশ্ন দেয়, আচ্ছা বলো তো, ম্যালোনিক অ্যাসিডকে যদি হিট করি তাহলে প্রোডাক্ট কি হবে, তোমার উত্তর করতে হবে প্রোডাক্ট হবে অ্যাসিটিক অ্যাসিড। ম্যালোনিক অ্যাসিডকে হিট করলাম, অ্যাসিটিক অ্যাসিড। আমি দু চারটা অ্যাডিশনাল জিনিস এখানে কেন করে দিচ্ছি জানো? তোমরা যেহেতু কেভিপিওয়াই দেবে, দেখবে কেভিপিওয়াই তে 12-এর কিছু কিছু পোর্শন ঢুকিয়ে দেয়, ওরা দিয়ে দেয়। তো এই পোর্শন গুলো তোমার কেভিপিওয়াই তে হেল্প হয়ে যাবে, দেখবে কোশ্চেন কমনও পড়ে যেতে পারে কনসেপ্ট গুলো যদি খেয়াল রাখতে পারো। তাহলে ম্যালোনিক অ্যাসিড হিট করলাম, অ্যাসিটিক অ্যাসিড দিল। আচ্ছা, যদি এবার প্রশ্ন করা হয় অ্যাসিটিক অ্যাসিড থেকে যদি আমি মিথেন বানাতে চাই, বলতো কি দেব? শুধু হিট করলে হবে? অ্যাসিটিক অ্যাসিডকে শুধু হিট করলে মিথেন হবে না, হবে না? না, হবে না। কি দিতে হবে এবার? এবার কিন্তু ও আর সেই ক্যাটাগরিতে পড়ে না, না আলফা আলফা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, না বিটা কিটো অ্যাসিড। এবার ডিকার্বক্সিলেশনের জন্য আমাকে দিতে হবে সোডা লাইম। ভেরি গুড। এবার তুমি যদি সোডা লাইম দাও তবে ও মিথেন দেবে। তো এই পর্যন্ত আজকে হাইড্রোকার্বন পড়লাম। হাইড্রোকার্বনের অ্যালকেন প্রিপারেশন আরো কিছু আছে, আমরা আজকে টাইম শেষ, নেক্সট দিন আমি কন্টিনিউ করব, নেক্সট দিন আরো অনেকটা এগিয়ে যেতে পারবো। আজকে আমি এখানেই স্টপ করি ক্লাসটা। হ্যাঁ।